ক্লাস 10 এর চলতড়িৎ বা প্রবাহতড়িৎ আজকে আমি একটু রিভাইজ করতে আরম্ভ করব তোমাদের এমপি 2021 এক্সামিনেশনের জন্য। তো এই চ্যাপ্টারে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো টোটাল সম্পূর্ণ একবার দেখে নেওয়ার পর আজকের ভিডিওটা হয়তো তার উপরেই হবে সম্পূর্ণ, পুরো একদম যা যা সূত্র আছে সেগুলো আলোচনা করে তারপরে আমরা এরপর থেকে টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আমরা এর আগে জৈব রসায়ন থেকে করিয়েছিলাম টেস্ট পেপার সলিউশন, আশা করি তোমাদের খুব সুবিধা হয়েছে। তো এই চ্যাপ্টারেও আমরা একই রকমভাবে টেস্ট পেপারের কোশ্চেন ব্যাংক এবং বিগত বছরের পরপর দুটো বছরের মানে 18-19 আর 19-20 এই দুটো টেস্ট পেপারের সলিউশন করব। সলিউশন করার পর আমরা কোশ্চেন ব্যাংকেও মানে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকেও কিছু প্রশ্ন দেখবো বা অন্যান্য বই থেকেও কিছু প্রশ্ন তোমাদের করাবো এবং বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব। তো আজকে আমাদের তাহলে প্রধান বিষয় হচ্ছে পুরো চ্যাপ্টারটা রিভাইজ করা এবং 2021-এর মাধ্যমিক যারা পরীক্ষার্থী তোমরা তাদের জন্য প্র্যাকটিসটা একবার করিয়ে নেবো পুরো চ্যাপ্টারটায় কী কী আমরা পড়েছি এবং সেখান থেকে কী কী সূত্র আসে সেই জায়গাগুলো আমরা দেখে নেব। তো প্রথম আমাদের যেটা আলোচনার বিষয় আমি লিখে রেখেছি প্র্যাকটিস ফর এমপি 2021। প্রথম আমাদের যেটা বিষয় থাকে সেটা হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধানের ধারণা আর তড়িৎ আধান কি ও কুলম্বের সূত্র। এই জায়গাটা আমাদের অঙ্কের জন্য কুলম্বের সূত্র থেকে অঙ্ক আসে। তো আমরা টোটাল চ্যাপ্টারটাকে রিভাইজ করে নিই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো তড়িৎ আধান মানে আমরা কি শিখেছি? তড়িৎ আধান হচ্ছে কোনো একটা আহিত বস্তুর এমন একটা ধর্ম যা ঠিক করে দেয় কোনো একটা বস্তুকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে সেই বস্তুটার উপর কোনো তড়িৎ বল ক্রিয়া করবে কিনা। যেমন কোনো একটা ভরকে মহাকর্ষণের ক্ষেত্রে রাখলে তার উপর একটা আকর্ষণ বল কাজ করে, ঠিক তেমনই কোনো একটা আহিত বস্তুকে, আহিত বস্তু মানে যার ভিতরে তড়িৎ আধান আছে, যার ভিতর কিছু পরিমাণ তড়িৎ আধান আছে, হয় ধনাত্মক বা ঋণাত্মক দুরকম আধান হয় আমরা জানি। একটা হচ্ছে প্লাস আধান, একটা মাইনাস আধান। প্লাস আধান থাকলে একরকম তড়িৎ বল কাজ করে, মাইনাস আধান থাকলে একরকম তড়িৎ বল কাজ করে তড়িৎ ক্ষেত্রে। তাহলে তড়িৎ আধান সম্পর্কে তাহলে কি বুঝলাম? তড়িৎ আধান হচ্ছে কোনো একটা আহিত বস্তুর এমন একটা ধর্ম যা ঠিক করে দেবে আহিত বস্তুটা কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে তার উপর কোনো বল কাজ করবে কিনা। তো তড়িৎ আধানকে আমরা কিউ চিহ্ন দিয়ে লিখি, আমরা জানি কিউ হলো তড়িৎ আধান। এর একক দুটো, একটা হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, আর একটা হচ্ছে কুলম্ব। দু রকম একক হয়, প্রথমটা হলো সিজিএস বা গসিয়ান, এটা হলো এসআই। এদের সম্পর্ক কি? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। তো সম্পর্কগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে, শর্ট কোশ্চেন এবং অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তড়িৎ আধান হলো এমন একটা বস্তুর বিশেষ ধর্ম, অবশ্যই এটা একটা ভৌত রাশি যা পরিমাপ করা যায়। তো এই ভৌত রাশিটা এমন একটা ধর্ম বলতে পারি যা ঠিক করবে আধানটাকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তার উপর কোনো বল কাজ করবে কিনা। সেটা আমরা ডিটেলসে ফোর্স কতটা আসবো। তো তড়িৎ আধান দু রকমের হয়, একটা জানি আমরা পজিটিভ, একটা নেগেটিভ। দুখানে প্লাস আধান যদি থাকে, দুটো অবজেক্ট আছে, দুটো প্লাস আধান ওলা যদি অবজেক্ট হয় তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, এদের ক্ষেত্রে ফোর্স একটা, তারা পরস্পরকে আমি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস তারা বিকর্ষণ করবে, ঠেলবে, তাই তীরটা বাইরের দিকে দিয়েছে, তাহলে এটা হচ্ছে বিকর্ষণ। সিমিলারলি দুটো যদি অপোজিট পোল হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে তারা পরস্পরকে নিজেদের দিকে টানবে, আকর্ষণ করবে। এটা আমরা জানি আকর্ষণ বিকর্ষণ বলের যে ধারণা সেটা তোমাদের একটু বলে দিলাম বা মনে করিয়ে দিলাম। ওকে, ফোর্সটা কথা পরে আসছি। দু রকম প্রকৃতির আধান হয়। তো কোনো আহিত বস্তুর আধান সবসময় মনে রাখতে হবে Q = ±NE। এটাকে বলে আধানের কোয়ান্টায়ন। কোয়ান্টাইজেশন।
কোনো আহিত বস্তুর আধান সর্বদা ইলেকট্রনের আধানের সরল গুণিতক হয়। এটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে প্রথমে একটা সূত্র পেয়ে গেলাম, এটা হচ্ছে সূত্র নম্বর 1, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, কাজে লাগবে আমাদের। ওকে, তো তড়িৎ আধান সম্পর্কে এটা পেলাম। তো এবার তড়িৎ ক্ষেত্রে যখন কোনো একটা আধানকে স্থাপন করা হয়, তড়িৎ ক্ষেত্র মানে কি, কোনো একটা আধানকে ঘিরে একটা অঞ্চল, যে অঞ্চলের মধ্যে দ্বিতীয় কোনো আধান রাখলে তার উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ করে। তো যাই হোক, এই হলো তড়িৎ আধানের ধারণা, তাদের একক মানের সম্পর্ক। আহিত বস্তুর আধান কি হবে, সর্বদা ইলেকট্রনের আধানের, এটা হচ্ছে এর মান কত, -1.6। অঙ্ক করার সময় মাইনাস লিখবো না, 10⁻19 উইথ নেগেটিভ সাইন কুলম্ব। আর সিজিএস হচ্ছে -4.8 10⁻−10 ESU। একটা টোটালটা রিভাইজ করবো, শর্টে বলবো, তোমরা ডিটেলসটা বই থেকে বা তোমাদের যেগুলো পড়িয়েছি সেখান থেকে দেখবে। ওকে, নেক্সট, অঙ্ক করার সময় কিউ ইকুয়ালস টু এন, অঙ্কের সময় কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস দেবো না এন। যদি একটা বস্তু থেকে ইলেকট্রন বর্জন করে তাহলে প্লাস আধান হবে, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে মাইনাস আধান হবে। সেই জন্য অঙ্ক করার সময় সেই জন্য প্লাস বা মাইনাস। প্লাস মানে তার মানে ইলেকট্রন বর্জন করেছে, আর মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাইনাস আর নেগেটিভ আধান মানে ইলেকট্রন বর্জন, ইলেকট্রন গ্রহণ, আর প্লাস আধান মানে ইলেকট্রন ইউ ফর ইলেকট্রন। এটা হলো ইলেকট্রনের আধান, ডিনোট করা হয়। এটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটা লিখে দিয়েছি কত, হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে মনে রাখতে হবে ইলেকট্রনের আধান সর্বদা ইলেকট্রনের আধানের সরল গুণিতক হয়, একে বলে আধানের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন। ওকে, নেক্সট আমরা আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস লয়ে চলে যাবো এরপর। কুলম্বস ল হচ্ছে ফোর্স, দুটো চার্জ দুটো আহিত কণা আছে, হয় দুটো প্লাস কিংবা দুটোই মাইনাস, বা একটা প্লাস একটা মাইনাস, যাই হোক দুটো চার্জ পরস্পর থেকে যদি r দূরত্ব থাকে তাহলে এদের মধ্যে যে ফোর্সটা হয় সেটা কি জানি, আধানের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এবং এখান থেকে একটা কনস্ট্যান্ট চলে আসে 1/k, কেটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কে হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা হলো সিজিএস এ, আর এসআই তে হচ্ছে 1/4π k∈0 r²। তোমাদের জেনারেলি দেবে এয়ার মিডিয়ামে, এয়ারের ক্ষেত্রে বায়ু মাধ্যমে কে এটা 1, তাহলে এই কোশ্চেনটা চলে, এটাকে ডিনোট করলাম f0 দিয়ে। দুটো আধানকে যদি বায়ু মাধ্যমে রাখি তাদের মধ্যে ক্রিয়াশীল বল তাহলে কত, q1 q2r²। আর আদার্স মিডিয়ামে রাখি, অন্য মিডিয়ামে রাখলে q1 q2/kr²। এটা হচ্ছে অপর কোনো মাধ্যম, এটা বায়ু মাধ্যমে এয়ার মিডিয়াম, এটা হচ্ছে আধান মিডিয়াম। অন্য মাধ্যমের ক্ষেত্রে মনে রাখতে হবে, অন্য মাধ্যমের ক্ষেত্রে অপর কোনো মাধ্যমে কে এর মান 1 এর থেকে বড় হয়, বায়ুটাই হলো মিনিমাম, এটাই হলো সর্বনিম্ন। কে এর মান 1 এর থেকে কখনো ছোট হতে পারে না, এর সর্বনিম্ন মান হচ্ছে 1, যেটা বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে ফ্রি স্পেস, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে এটা হয়। ওকে, আর তাহলে কেটাকে এর একটা নাম আছে, কে নাম হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে,
আর এপসাইলন জিরোটা হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তোমাদের মাধ্যমিকের বোর্ডের জন্য এই সূত্রটাই প্রযোজ্য, এটাই আমাদের অঙ্ক হিসেবে আসতে হবে 2 নম্বর সূত্র। F = কি? দুটো ফোর্স, দুটো চার্জ, চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং আধানের গুণফলের সমানুপাতিক, এবং তারা সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল সূত্র। এপসাইলন জিরোটাকে বলা হয় শূন্য মাধ্যমে। প্র্যাকটিস করার জন্য জিনিসগুলো আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি। তড়িৎ এর ভ্যালু কত? 8.85 10⁻⁻12। আমাদের হচ্ছে এটা চলে গেল এদিকে কুলম্ব স্কয়ার পার নিউটন। ওকে, এটা হচ্ছে এপসাইলন জিরো ভ্যালু। তো দুটো আধান তাহলে ফোর্স যদি দুটো সিমিলার হয়, দুটো সমজাতীয় আধান হয়, সমজাতীয় আধানের ক্ষেত্রে আধান হলে গ্রেটার দ্যান 0, কারণ দুটোই প্লাসে বসবে বা দুটোই মাইনাসে বসবে, আলটিমেটলি প্লাসে হবে। বাট বিপরীতধর্মী যদি আধান হয় তাহলে f less than 0, কারণ একটা নেগেটিভে আসবে, পজিটিভ মানে গ্রেটার দ্যান 0, আর দুটো যদি প্লাস হয় বা দুটোই মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? লেস দ্যান 0 হবে। আর যদি দুটোই একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে গ্রেটার দ্যান 0 হবে। আর দুটোই যদি প্লাস বা দুটো মাইনাস হলে গ্রেটার দ্যান 0, আর একটা প্লাস একটা মাইনাস হলে লেস দ্যান 0, মানে নেগেটিভে আসবে সোজা কথা। তাহলে গ্রেটার দ্যান 0 মানে বিকর্ষণ, বিকর্ষণের ক্ষেত্রে ফোর্সটা গ্রেটার দ্যান 0। ওকে, মনে রাখতে হবে ফ্রি স্পেসে, কারণ যেহেতু একটা কথা গুরুত্বপূর্ণ, k গ্রেটার দ্যান 1 তার মানে f লেস দ্যান f0। তাই দুটো আধানকে শূন্য মাধ্যমে স্থাপন করলে যতখানি বল কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ, অন্য কোনো মাধ্যমে তাদের যদি স্থাপন করি তাহলে বলটা কত পরিমাণ কমে যায় আমরা দেখতে পাচ্ছি। f = f0 / k। দেখতেই পাচ্ছি, দেখো এখানে f0 এর মানে এটা, তাকে k দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি। তাহলে f0/k করলে পাওয়া যাবে, তাহলে f এর মান অলওয়েজ লেস দ্যান f0। দুটো আধানের মধ্যে তাহলে কোন মাধ্যমে ক্রিয়াশীল বলটা সর্বোচ্চ হবে? সর্বোচ্চ ক্রিয়াশীল বলের হচ্ছে শূন্য মাধ্যমে, অপর কোনো মাধ্যমে গেলেই ক্রিয়াশীল বলের মান কিন্তু কমে যাবে। এবার এখানে আছে তোমাদের একক আধানের ধারণা। আধানের একক বা একক আধান আমরা কাকে বলে জানি? একক আধান মানে যদি q1 = q2 = q ধরি আমাদের 2 নম্বর সূত্র অনুসারে, r সমান হয় 1 সেন্টিমিটার আর ফোর্স হয় 1 ডাইন, তাহলে q1 = q2 ± 1 ESU। তাহলে দুটি সমমানের বিন্দু আধানকে পরস্পর থেকে 1 সেমি দূরে রাখলে যদি তাদের মধ্যে বল কাজ করে 1 ডাইন, তাহলে প্রত্যেকটা আধানের মান হবে +1 বা -1 ESU, এবং এটাকে বলা হচ্ছে ইউনিট চার্জ বা একক আধান। দুটো সমপ্রকৃতি বা বিপরীত প্রকৃতি বা যাই হোক না কেন, দুটো আধানকে সমমানের হতে হবে। পরস্পর থেকে যদি 1 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয় তাহলে তাদের মধ্যে যে বলটা, আকর্ষণ বা বিকর্ষণ বলটা যদি 1 ডাইন হয়, তখন সেই আধানগুলোর মান হবে 1 ESU প্লাস 1 ESU বা মাইনাস, দুটোই হতে পারে। আধানের মান প্লাস মাইনাস দুটোতেই হতে পারে। ওকে, এটাকেই বলা হচ্ছে একক আধান বা ইউনিট চার্জ বা একক আধান। ঠিক আছে, তো আমরা কুলম্বের সূত্রের জায়গাটা ক্লিয়ার করে ফেললাম। এরপর আমাদের চলে আসতে হবে তড়িৎ বিভব, বিভব পার্থক্য। নেক্সট আমাদের টপিক। নেক্সট আমাদের যেটা বিষয় আলোচনা, তড়িৎ বিভব ও বিভব পার্থক্য। তড়িতের বিভব এবং বিভব পার্থক্য আমাদের
এবং বিভব পার্থক্যের একক কার্যের ধারণা থেকে আমাদের এটা আসতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কি বলা হচ্ছে, ধরো কোনো একটা আধান আছে, তার জন্য এটা হলো তড়িৎ ক্ষেত্র। জাস্ট একটু মনে করিয়ে দিই, একটা রিভিশন চলছে, সামনে মাধ্যমিক, তাই আমরা রিভিশন শুরু করেছি। তো তড়িৎ ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো প্রবাহ তড়িৎ, তারপর রিভিশনের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। তো কোনো একটা তড়িৎ আধানকে রাখলে তার চারিদিকে অসীম দূরত্ব পর্যন্ত একটা অঞ্চল থাকে, যে অঞ্চলের মধ্যে দ্বিতীয় কোনো আধানকে নিয়ে এলে তার উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ করবে, রিজিয়নের বাইরে করবে না। এটা ধরো কিউ আধান, এখানে আমি একটা কিউ বানালাম, প্লাস কিউ, এখানে একটা প্লাস কিউ বানালাম, তাহলে এর উপর কিন্তু কোনো ফোর্স কাজ করবে না। এই আধানের জন্য প্লাস কিউ টু যে আধান ধরেছি বাইরে, তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে, সেই আধানের উপর কিন্তু কোনো তড়িৎ বল কাজ করবে না। কার উপর করবে? যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, মানে এই যে আধানটা, দুটো এটা প্লাস এই প্লাস, তাহলে একে বাইরের দিকে ঠেলে দেবে, তার একটা বিকর্ষণ বল, কারণ সমপ্রকৃতির আধান বিকর্ষণ করে, তাহলে এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে বাইরের দিকে। যদি একটা এখানে মাইনাস কিউ থ্রি আধান আনতাম, তাহলে এই টানতো, নিজের দিকে টানতো। মানে এই যে তীরগুলো দিচ্ছি, এটাই হলো ফোর্সের দিক বা তড়িৎ ক্ষেত্রের দিক। সাধারণত তড়িৎ ক্ষেত্রের দিক বোঝানোর জন্য প্লাস আধানকে ধরা হয়, সেটা আমি আসছি পরে। তো তড়িৎ বিভব হলো অসীম দূরত্ব থেকে একটা একক আধানকে, কি বলেছিলাম, কি জানি আমরা, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, যতখানি কার্য আমাদের করতে হবে, সেটাই হলো ওই বিন্দুতে তড়িৎ বিভব হিসাবে আমরা পরিমাপ করব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক, মানে এখান থেকে একটা ইউনিট চার্জকে নিয়ে আসছে, এখানে আনতে যতটা কার্য, কিউ আধানকে আনতে যদি কার্য হয় ডাব্লিউ, প্লাস কিউ আধানকে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে দেখা গেল কার্য হলো ডাব্লিউ, প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কার্য হলো ডাব্লিউ, তার মানে বিভব হবে কত, একক আধানকে, তাহলে এককে আনতে হবে ডাব্লিউ বাই কিউ। তাহলে সূত্র নম্বর 3, তাহলে একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই হলো ওই বিন্দুর নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু ধরো এই বিন্দুতে নিয়ে আসছে, এখান থেকে আনছি এখানে, তাহলে এখান থেকে একটা, এখানে কোনো একটা বিন্দু পি, তাহলে এই বিন্দুর বিভব হলো কত, ভিপি যদি বলি, আর কিউ আধানকে এনেছি, কার্য হচ্ছে ডাব্লিউ, তাহলে এককের জন্য কত, ডাব্লিউ বাই কিউ। ওকে, এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক বিন্দু আধানকে আনতে যতখানি কার্য করতে হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা, খুব ভালো করে মনে রাখবো। তাহলে এটা হলো কার্য, সূত্রটাও খেয়াল রাখবো, মানে কৃতকার্য। তাহলে তড়িৎ বিভব মানে পেয়ে গেলাম, তড়িৎ বিভব সমান, তড়িৎ বিভবকে ভি দিয়ে লিখবো, কৃতকার্য বাই আধান, কৃতকার্য বাই আধান। ওকে, তাহলে এর যদি মাত্রিক সংকেত বার করতে চাই, মাত্রিক সংকেত, তাহলে আমাদের কত হবে, কৃতকার্য মানে m l স্কয়ার t মাইনাস 2 বাই q মানে হচ্ছে it, i মানে কারেন্ট, i হলো অ্যাম্পিয়ার, তাহলে হলো m l স্কয়ার t মাইনাস 3 i ইনভার্স 1। তাহলে এটাই হচ্ছে তড়িৎ বিভবের মাত্রিক সংকেত। এবং একক যদি দেখি, একক হচ্ছে কি, সিজিএস এ কি হয়, সিজিএস হচ্ছে কৃতকার্য, তাহলে সিজিএস একক হবে, কৃতকার্য মানে আর্ক পার আধান হলো স্ট্যাট কুলম্ব, এটাকে বলা হয় স্ট্যাট ভোল্ট। তাহলে সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট, আর এসআই একক হচ্ছে জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব হলো ভোল্ট, এটাকে ছোট করে ভোল্ট বলা হয়। তো এটা স্ট্যাট ভোল্ট বা ইএসইউ লিখতে পারো, ইএসইউ বিভব, স্ট্যাট ভোল্ট, আর সম্পর্ক কি, 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট
সমান 300 ভোল্ট। কয়েকটা ক্ষেত্রে সিজিএস একক বড় হয়, তার মানে বিভব একটা। গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন খুব আসে। 1 ইএসইউ বিভব সমান কত ভোল্ট বা 1 স্ট্যাট ভোল্ট সমান কত ভোল্ট সমান 300 ভোল্ট। এটা কিন্তু আমাদের ভালো করে জায়গাটা খেয়াল রাখতে হবে। এরপর চলে আসি বিভব পার্থক্য। তো তড়িৎ বিভবকে আধানটাকে এনেছিলাম একক ধনাত্মক আধানকে কোথা থেকে, অসীম দূরত্ব থেকে। এবার কোন একটা আধানকে একটা বিন্দু এ আছে, এখান থেকে একটা বিন্দু বি আছে, এই এ থেকে বি তে নিয়ে যাচ্ছে। কোন একটা আধানকে এই বিন্দুর বিভব হলো ভিএ, এই বিন্দুর বিভব হলো ভিবি। তাহলে কোন একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই হলো ওই দুটো বিন্দুর তড়িৎ ক্ষেত্রে অবস্থিত ওই দুটো বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্যকে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলা হয়। ওকে, তো আমরা যদি ধরে নিই কিউ আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য সমান ডব্লিউএবি। কিউ আধানকে নিয়ে যেতে কার্য হলো ডব্লিউএবি, এ থেকে বি মানে ডব্লিউএবি। অতএব ভিএবিটা কত হবে? বিভব পার্থক্য এ আর বি বিন্দুর, এটা হচ্ছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত হবে? একক আধানের জন্য এখান থেকে একটা +1 আধানকে এখান থেকে এখানে নিয়ে যাও, +1 আধানকে এ থেকে বি তে, তাহলে কার্য। তাহলে কিউ আধানের জন্য কার্য ডব্লিউ, তাহলে একক আধানের জন্য কার্য ডব্লিউএবি বাই কিউ। একই সূত্র। তার মানে তড়িৎ ক্ষেত্রে কার্য, আমাদের এখানে একটা সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে তড়িৎ ক্ষেত্রে কার্য, এটা স্টার মারতে হবে। তড়িৎ ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, মাধ্যমিকের জন্য 3 তারের প্রশ্ন এটা। তড়িৎ ক্ষেত্রে কার্য সূত্র কি? ডব্লিউএবি সমান কিউ ইনটু মানে আধান ইনটু বিভব পার্থক্য। এই সূত্র দিয়ে অঙ্ক আসে। তড়িৎ ক্ষেত্রে কার্য সূত্র হচ্ছে আধান ইনটু বিভব পার্থক্য। বলে এত মানের আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, দুটো বিন্দু বিভব বলে দিয়েছে, তাহলে কার্য কত? আমাকে বিভব পার্থক্যটা বার করে নিতে হবে, মড ভ্যালু। ওকে, মানে কিউ ইনটু মড দিলাম ভিএ মাইনাস ভি। মড মানে বিয়োগ ফলটা বার করতে হবে, তাহলে ডাব্লিউ মানটা নিতে হবে। নেগেটিভ আসতেই পারে, এ বিন্দুর বিভব বেশি দেখা গেল, বি বিন্দুর কম হতেই পারে, তাহলে সেখানে আমাকে মড ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। আর একক হবে হচ্ছে জুল। আর সিজিএস, যদি সিজিএস হয় তাহলে আর এসআই হচ্ছে জুল। মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র মাধ্যমিকের জন্য, এবছরের জন্য ইম্পর্টেন্ট সূত্র, কার্য আধানের অঙ্ক। ওকে, আমি যখন আবার টেস্ট পার করবো তখন আমরা জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার জায়গায় চলে যাব। এরপর হচ্ছে ইএমএফ এবং ইএমএফ এর উৎস হিসেবে তড়িৎ কোষ। তড়িৎচালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ। বাংলায় হলো তড়িৎ চালক। খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা এখান থেকে সূত্র পাবো, অঙ্কের জন্য সূত্র পাবো। তো তড়িৎ কোষ মানে কি? তড়িৎ কোষ মানে
দুটো তড়িৎদ্বার থাকবে, তড়িৎ কোষ মানে হচ্ছে ব্যাটারি। চলতি কথা যেটা আমরা ব্যাটারি বলি, বিভিন্ন সেল ইউজ করি, ধরো রিমোটে, ঘড়িতে, টর্চে, সেগুলো যে ব্যাটারি সেটা হলো তড়িৎ কোষ এবং তড়িৎ কোষ মানে ব্যাটারি। তো কোন একটা ব্যাটারি বা তড়িৎ কোষের দুটো টার্মিনাল থাকে, একটা হলো ক্যাথোড একটা অ্যানোড। একটা ক্যাথোড একটা অ্যানোড, অ্যানোডটা হচ্ছে পজিটিভ, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। দুটো মাথা থাকে, একটা প্লাস একটা মাথা। আমরা যখন ব্যাটারি আঁকি, ব্যাটারি কিনে আনি, একটু ভালো করে আঁকি, দেখতে ভালো লাগে। এখানে তোমার দোকান থেকে গিয়ে যখন আমরা ব্যাটারি কিনে আনি, এরকম একটা দেখতে হয়। এরকম যে দুটো মাথা থাকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বাহ, সুন্দর রেখেছি তো, ভালোই আঁকি। তাহলে এদিকটা মাইনাস, এদিকটা প্লাস, এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, তার মানে এদিকটা হচ্ছে আমাদের অ্যানোড, এদিকটা হচ্ছে ক্যাথোড। ওকে, তড়িৎ কোষকে আমরা যখন ছবিতে আঁকবো তখন এরকম ভাবে আঁকবো, দুটো দাগ, এদিকটা প্লাস, অ্যানোডটাকে বড় দাগ, ব্যাটারিকে এইভাবে চিহ্ন করো। যেমন আমাদের বিভিন্ন জিনিসের চিহ্ন আমরা শিখবো, আমাদের ব্যাটারির একটা চিহ্ন শিখলাম। তো তড়িৎ কোষে এই যে দুটো মুড়ো, এই দুটো মুড়োর মধ্যে এ আর সি এর মধ্যে যে বিভব পার্থক্য, গায়ে দেখবে লেখা আছে 1.5 ভোল্ট। ব্যাটারির দোকানে কিনবে, দেখবে লেখা আছে 1.5 ভোল্ট। এগুলো 1.5 ভোল্টের ব্যাটারি হয়। তো কোন একটা তড়িৎ কোষ যখন আমরা ব্যবহার করছি না, তো আমরা কি করি? তড়িৎ কোষ দিয়ে লাইট জ্বালাই, ব্যাটারি দিয়ে লাইট জ্বালাই, রিমোট চালাই। ওকে, তো যখন কোনো তড়িৎ কোষকে ব্যবহার করব না, সেই অবস্থায় যে বিভব পার্থক্য, মুক্ত বর্তনীতে বিভব পার্থক্য বলে তড়িৎ চালক বল। তড়িৎ কোষের যে দুটো মাথা, এই দুটো মাথার মধ্যে যে বিভব পার্থক্য, এখানে যে ভি যেটা, সেটাই হচ্ছে ইএমএফ। তড়িৎ কোষকে যখন বহির্বর্তনীতে ব্যবহার করা হয় না, তখন তার দুটো মাথার মধ্যে যে আমরা যে গায়ে যে ভ্যালুটা লেখা থাকবে কত ভোল্ট, সেটাই হলো তার তড়িৎ চালক বল। তো তড়িৎ চালক বলকে কিসে মাপা হয়? পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার বা পোটেনশিওমিটার অনেক নাম আছে, বিভব বিভাজক। পোটেনশিওমিটারে আমরা মাপি, ইম্পর্টেন্ট। তাহলে মুক্ত বর্তনীতে বিভব পার্থক্য, যখন কোনো তড়িৎ কোষকে আমরা লাইট জ্বালাচ্ছি না, রিমোট ইউজ করছি না, ব্যাটারিটা এমনি অবস্থায় যখন আছে, বর্তনীতে যুক্ত নেই, এখানে একটা ধরো লাইক এরকম একটা আঁকলাম, ধরো এই আমাদের তড়িৎ কোষ আছে, আর এখানে তার জুড়েছি, এখানে একটা তার জুড়েছি, চাবি দিয়েছি, সুইচ দিয়ে দিয়েছি, এখানে একটা লাইট দিয়ে দিয়েছি। খুব ভাইটাল জায়গা, খুবই ভাইটাল জায়গা। এইভাবে ওটা একটা বাল্বের ফিলামেন্ট আমি দেখাতে চেয়েছি। তাহলে দেখো, এটা হলো একটা ফিলামেন্ট, বাতির ফিলামেন্ট। তো আমরা এখানে যে চাবিটা ব্যবহার করেছি, সুইচ ব্যবহার করেছি, সুইচটা কানেক্ট করা নেই। এই অবস্থায় যদি এখানে একটা আমরা এই দুটো বিন্দুর মধ্যে যে দুটো মাথা, এই দুটো মাথার মধ্যে যদি বিভব পার্থক্য দেখি, যা বিভব পার্থক্য হবে, দুটো বর্তনী মানে তড়িৎ কোষকে যখন যুক্ত করে, দেখো সুইচটা কিন্তু সঙ্গে কানেক্ট করা নেই, কারেন্ট যাবে না, ওকে সুইচ দাওনি, সেই অবস্থায় যে বিভব পার্থক্য সেটাই হলো তড়িৎ কোষের ইএমএফ। এবার যেই সুইচটা অন করে দেবো, একটা ছবি আঁকি, যেই সুইচটাকে আমরা অন করে দেবো, তখন কিন্তু ঘটনাটা একটু অন্যরকম হয়ে যাবে। সুইচটাকে অন করে দিয়েছি,
এই দাগ দেওয়া মানে জুড়ে গেল, দাগ দেওয়া মানে জুড়ে দেওয়া হলো। জুড়ে দিলে এইখানে যে বিভব পার্থক্যটা আমরা মাপবো সেটা কিন্তু এখানে যে বিভব পার্থক্য হবে, যদি বিভব পার্থক্য আমরা ভি লিখি তখন যে পার্থক্য সেই ভি এর মান কিন্তু অবশ্যই লেস দেন ই। ই মানে ইএমএফ, ইএমএফ কে ই দিয়ে লেখা হয়। একটু কায়দা করে ই লিখলাম, তোমরা যেমন খুশি লেখো, ক্যাপিটাল ই লেখাই চেষ্টা করবে বা ছোট ই লিখতে হবে। কারণ কিছু না, এখানে যে বিভবটা বা শক্তিটা, অ্যাকচুয়ালি বিভব মানে কার্য মানে শক্তি, যে পরিমাণ শক্তি স্টোর হয়ে আছে, তড়িৎ শক্তি এর ভেতর আছে, সেটা কিন্তু এখানে ফিলামেন্টটাকে জ্বালাচ্ছে। জ্বালালে এখানে একটা তাপ শক্তি উৎপন্ন হবে, এখানে কিছুটা শক্তি ব্যয় হবে। তার মানে এই অবস্থায় যে বিভব পার্থক্য মাপবো তখন সেই ভিটাকে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। তাহলে বদ্ধ বর্তনী বা যুক্ত বর্তনীর ক্ষেত্রে যেটা মাপবো তড়িৎ কোষের দু প্রান্তের বিভব পার্থক্য, বদ্ধ বর্তনীর ক্ষেত্রে সেটা হলো বিভব প্রভেদ। আর যখন ওপেন থাকবে, লাইট জ্বালানো হবে না, সেই অবস্থায় যেটা মাপবো সেটা হচ্ছে তড়িৎচালক বল। ওকে, তো এটাকে যদি বর্তনীর আকারে রাখি, ফিলামেন্ট মানে এটাকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, তোমরা জানো আশা করি, রোধ। ফিলামেন্টের একটা রোধ আছে, এটা আমরা এরপরে পড়বো, তাও আমি রিভিশন যেহেতু দিচ্ছি ধরে নিচ্ছি তোমরা জানো। আর তড়িৎ কোষ মানে শুধুমাত্র তড়িৎচালক বলে তার একটা আভ্যন্তরীণ রোধ থাকবে। দুটো তড়িৎদ্বারের মধ্যে কারেন্ট যাচ্ছে, কেমন ধরো এই গেল, এখান দিয়ে গেল, ঘুরলো দিয়ে এখান দিয়ে এখানে আসতে হবে, প্লাস থেকে মাইনাসে আসতে হবে। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে একটা প্লাস বাটা বুঝি কেন কার্য, কারেন্ট যাচ্ছে মানে তড়িৎ প্রবাহ যাচ্ছে মানে কিছু পরিমাণ ধনাত্মক আধান যাচ্ছে, প্লাস আধান এখান দিয়ে ফ্লো করছে। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে সে কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে আসছে, দেখো তাহলে উল্টো পথে আসছে। প্লাস কোন দিকে যাওয়া উচিত? মাইনাসের দিকে, কিন্তু যাচ্ছে কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। এই বর্তনীতে দেখানো দরকার, কারণ এখানে কারেন্ট ফ্লো করছে না, এখানে আই জিরো, কারেন্ট জিরো। তাহলে এখানে যে আইটা যাচ্ছে সেটা কিন্তু কিছু পরিমাণ কি প্লাস আধান যাচ্ছে, প্লাস আধান এখান দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে যখন আসছে কারেন্টটা প্লাস ভেতরে তড়িৎদ্বারের ভেতর, সেখানেও কিন্তু কিছুটা কার্য হচ্ছে। তাহলে এখানে যাওয়ার জন্য কার্য, এখানে যে কার্য সেটাই হলো বিভব প্রভেদ, আর ভেতরের যে কার্য তাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। তার মানে এই আভ্যন্তরীণ রোধ কেন বাঁধা কেন? কারণ ধনাত্মক আধানগুলো তড়িৎ কোষের ভেতর নেগেটিভ তড়িৎদ্বার থেকে মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, কারণ বিপরীত পথে হাঁটছে। কারণ প্লাস কখনো মাইনাসের দিকে, প্লাস কখনো প্লাসের দিকে নিজে নিজে যেতে পারবে না, কিছুটা শক্তি খরচ করতে হবে। সেই শক্তি খরচটাই হচ্ছে নষ্ট ভোল্ট। ওকে, তাহলে এটা হলো স্মল আর। তাহলে এই দুটো তড়িৎ কোষের মধ্যে যে রোধ তাকে স্মল আর বলা হচ্ছে। এখানে কারেন্ট যাচ্ছে আই, তার মানে এখানে তড়িৎচালক বলি, এর বিভবটা কত? ভি, বিভব প্রভেদ, আর এর বিভবটা হচ্ছে ভি লস্ট। তার মানে মোট যে পরিমাণ বিভব সঞ্চিত আছে তড়িৎ কোষের মধ্যে তার একটা অংশ পাচ্ছে, আটটাকে বলা হয় বাহ্যিক, এটা হলো বাহ্যিক রোধ। মানে যে ফিলামেন্ট বা লাইট জ্বালাবো বা রিমোট চালাবো তার যে রোধ হবে তাকে বলা হয় বাহ্যিক রোধ, আর এই স্মল আরটাকে বলা হয় আভ্যন্তরীণ রোধ। ওকে, আভ্যন্তরীণ রোধ, তার মানে এখানে কিছুটা ভোল্টেজ খাবে, এই কিছুটা ভোল্টেজ। ভোল্টেজ মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য যে কার্য, রোধের ভিতর দিয়ে যাওয়ার জন্য যতখানি ভোল্টেজ দরকার, তাহলে ই দুটো ভাগ হচ্ছে, একটা ভাগ হচ্ছে ভি, একটা হচ্ছে ভি লস্ট। লস্ট মানে কি? তড়িৎ কোষের ভিতরে যে কার্যটা হবে সেই শক্তিটা কিন্তু নষ্ট হবে, সেটাকে আমরা কাজে লাগাতে পারবো না। আমরা কাজে লাগাতে পারবো কোনটা? যেটা বাহ্যিক রোধের মধ্যে নষ্ট হয়েছে সেটাকেই আমরা কাজে লাগাতে পারবো। তার মানে ইটা তড়িৎ কোষের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত আছে সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা বাহ্যিক বর্তনীর কিছুটা ভোল্টেজ নিচ্ছে, আর আভ্যন্তরীণ বর্তনী বা আভ্যন্তরীণ রোধ কিছুটা ভোল্টেজ নিচ্ছে। তার মানে আমরা তাহলে এই দুটো ভাগ, তার মানে আমরা লিখতে পারি ই সমান তড়িৎচালক বল সমান বিভব প্রভেদ যোগ নষ্ট ভোল্ট। ভি লস্টের নাম হচ্ছে নষ্ট ভোল্ট। এটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক অঙ্ক করার জন্য।
এটা আমরা সূত্রের আকারে নিয়ে আসবো এরপর। তো ওহমের সূত্র তো আমরা জানি, ধরেই নিশ্চিত তোমরা জানো, তাও আমি রিভিশন করিয়ে দিই। তো তার মানে বাইরে যে রোধগুলো আমরা যুক্ত করব বাইরে থেকে, সেগুলো মিলে হচ্ছে বাহ্যিক রোধ, আর যে রোধটা ব্যাটারির ভিতর থাকবে সেটা কিন্তু তার নিজস্ব ধর্ম। একটা তড়িৎ কোষ আছে, মানে কি আছে, তার একটা তড়িৎ চালক বল আছে, তার একটা আভ্যন্তরীণ রোধ আছে। তাহলে বাহ্যিক রোধের যে ভোল্টেজ, বাহ্যিক রোধের বিভব পার্থক্য হলো ভি, বিভব প্রভেদ। আভ্যন্তরীণ রোধের বিভব পার্থক্য হলো নষ্ট ভোল্ট। তাহলে ই সমান মোট তড়িৎ চালক বল। তাহলে সেই কারণেই আমরা বলি ভি মাস্ট বি লেস দেন ই। বিভব প্রভেদের মান তড়িৎ চালক বল থেকে অবশ্যই কম হবে। কেন কম হবে? কারণ কি, তড়িৎ চালক বল যখন ছিল তখন কোনো কার্য হচ্ছিল না, বাহ্যিক কার্য, ওকে, পুরোটাই স্টোর হয়েছিল। এবার যেই আমরা ওটাকে সুইচ অন করে দিলাম, তো কিছুটা বাহ্যিক কার্য হচ্ছে আর কিছুটা নষ্ট ভোল্ট হচ্ছে, কারণ সেটা আভ্যন্তরীণ বর্তনীতেও কার্য করতে হচ্ছে। যে কার্যটাকে আমরা কোনো কাজে লাগাতে পারছি না, ওটাকেই বলা হচ্ছে নষ্ট ভোল্ট। তার মানে এখানে দুটো ভাগ। তো ভি সমান আমরা জানি আই আর, ওহমের সূত্র অনুসারে। তাহলে এখানে দেখো ই কে লিখতে পারি আই আর, ভি মানে আই আর, ওহমের সূত্র আমরা পরে পড়ছি আবার, তাও আমি তোমরা জানি ধরে নিচ্ছি। আর তাহলে আভ্যন্তরীণ ক্ষেত্রে আই স্মল আর, তাহলে আই হলো ই বাই আর প্লাস আর। তাহলে ই সমান হচ্ছে পেয়েছি ভি প্লাস ভি লস্ট। তাহলে নষ্ট ভোল্ট হলো আই স্মল আর, বিভব প্রভেদ হলো আই ক্যাপিটাল আর। অঙ্কর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, যেন ভালো করে মনে থাকে। অঙ্কের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, তড়িৎ চালক বলের এই সূত্রটা, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। টেস্ট প্যাড আমরা দেখবো নিশ্চয়ই দেওয়া থাকবে, তো এই সূত্রের উপর ভিত্তি করে অঙ্কগুলো করতে হবে। ইম্পর্টেন্ট সূত্র, ই ইকুয়ালস টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। ওকে, এই সূত্রটা যেন ভালো করে তোমাদের প্র্যাকটিস থাকে, ওকে, এটা কিন্তু মনে রাখবে। আর তড়িৎ চালক বলের আর বিভব প্রভেদের একক একই, দুটোই ভোল্ট এসআইতে, আর সিজিএস হলো স্ট্যাট ভোল্ট। আর মাত্রিক সংকেত এক, আর মাপা হয় কি ভোল্ট। বিভব প্রভেদ মাপা হয় হচ্ছে ভোল্ট মিটার। বিভব প্রভেদ তোমরা জানো, তাও আমি রিপিট করে দিচ্ছি, এটা হচ্ছে ভোল্ট মিটার। এবার লিখে নেবে ভালো করে, প্র্যাকটিস হয়ে যাবে। আর তড়িৎ চালক বল মাপা হয়, এটাকে বলে তড়িৎ চালক বল পোটেনশিওমিটার। এই যন্ত্রে এই দুটো মনে রাখবো। আর সাধারণত একটা কথা বলে দিচ্ছি, শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। ব্যাটারি চার্জিং করার সময়, আমরা জানি চার্জার ব্যাটারি হয়, চার্জিং করার সময় এটা একমাত্র ক্ষেত্র বিভব প্রভেদ, শর্ট কোশ্চেনের জন্য, মাধ্যমিকে দেবে কিনা জানি না, তাও জানার জন্য, গ্রেটার দ্যান তড়িৎ চালক বল হয়। কোন ক্ষেত্রে হয় তোমরা এইটুকুনি জেনে রাখো। ব্যাখ্যা তোমাদের এখন জানার, তোমাদের সিলেবাস, এটা ক্লাস 12 মানে একটা টপিক, ক্লাস 12-এও ভালো করে অনেক বইতে দেওয়া থাকে না এই কনসেপ্টটা, ওকে। তো তাও তোমাদের ছায়া প্রকাশনী যে ক্লাস 12 বই আছে সব কিছু বলে দেওয়া নেই, ওকে। তো ব্যাটারি চার্জিং করার সময় এটা সত্রা পাবলিকেশন একটা বইতে একটা টপিক আছে, খুব সুন্দর লেখা আছে, ওখানে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো, যারা পড়বে তাদের আগ্রহ আছে তাদের বলছি, যে ব্যাটারি চার্জিং করার সময় বিভব প্রভেদ গ্রেটার দ্যান তড়িৎ চালক বল। এটা মনে রাখি। কোন ক্ষেত্রে তড়িৎ চালক বল ছোট হয়? যখন ব্যাটারি চার্জ করব, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ব্যাটারি চার্জ করার সময় বিভব প্রভেদ কম হয়, বিভব প্রভেদ বেশি হয়ে যায়, তড়িৎ চালক বলের মান কম হয়ে যায়। এটা কিন্তু তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি তড়িৎ প্রবাহ মাত্রা সংজ্ঞা দেবো না, সূত্র জাস্ট বলে দিচ্ছি। সূত্র সংজ্ঞা, সূত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, মনে রাখবি তোরা, সংজ্ঞা সূত্র একই। সংজ্ঞা আসে সূত্র থেকেই আসে। তড়িৎ প্রবাহ মাত্রা, যে সংজ্ঞা বুঝবে সে সূত্র লিখতে পারে, আর যে সূত্র বুঝবে সে সংজ্ঞা লিখতে পারে। এটা আই। কারেন্ট, আই মানে হচ্ছে কিউ বাই টি।
I মানে q বাই t, মানে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে সেটাই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। আধান যখন প্রবাহিত হবে কিছু পরিমাণ আধান, ধরে এখানে একটা প্লাস আধান আছে, এটা মাইনাস হচ্ছে, একটা প্লাস কিউ আধানকে এখানে রাখলাম, কোন দিকে যাবে? সাধারণ জ্ঞান কি বলে? নিশ্চয়ই এদিকে যাবে, কারণ প্লাস তাকে বিকর্ষণ করবে, মাইনাস আকর্ষণ করবে, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব। প্লাস মানে বেশি, তাই উচ্চ বিভব। এই বিন্দুর বিভবটা বেশি, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে আধান কোন দিকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে যায়। ওকে, এটা মনে রাখবেন। তাহলে কারেন্ট কোন দিকে যায়? আধান যেদিকে যাবে কারেন্টও সেদিকে যাবে। তাহলে আধানের দিক কোন দিক থেকে? প্লাস থেকে মাইনাসের দিকে। কারেন্টের দিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, যে বিন্দুর বিভব উচ্চ হবে সেখান থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে, এটা মনে রাখবেন। তাহলে I ইকুয়ালস টু q বাই t, আধান প্রবাহের হার একক যদি বলি হচ্ছে অ্যাম্পিয়ার, মানে কুলম্ব পার সেকেন্ড, এটা কুলম্ব পার সেকেন্ড। ওকে, একক হলো অ্যাম্পিয়ার, কুলম্ব পার সেকেন্ড, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আর কারেন্ট যায় কোন দিক থেকে কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে, বেসিক কনসেপ্ট। মানে প্লাস রাখলে, প্লাস আধানকে রাখলে নিশ্চয়ই দিকেই যাবে। আমরা আধান বলতে, কারেন্ট বলতে সবসময় ধনাত্মক আধানের সাপেক্ষে ধরি, ইলেকট্রন তো নেগেটিভ হয়, তাহলে ইলেকট্রনের সাপেক্ষে ধরা হয় না, ইলেকট্রন উল্টো দিকে যেত। তাহলে ইলেকট্রনের যে দিকে, যদি ইলেকট্রন যদি যেত তাহলে ইলেকট্রন কিন্তু প্লাসের দিকে যাবে। তাহলে ইলেকট্রনের দিক আর প্রবাহ মাত্রার দিক সর্বদা বিপরীতমুখী হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রবাহ মাত্রা, তাহলে আধান প্রবাহের হার কোন একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে, তারের প্রস্থচ্ছেদ আছে, এর ভিতর দিয়ে আমার আধানগুলো চলে যাচ্ছে, একক যে কোনো প্রস্থচ্ছেদে একক সময়ে কতখানি তড়িৎ আধান প্রবাহিত হলো সেটাই হলো তার তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, তাহলে এখানে একটা সূত্র আমরা পেয়েছি, I ইকুয়ালস টু q বাই t, ভেরি ইম্পর্টেন্ট। এরপর তোমাদের আছে আমাদের ওহমস ল। ওহমস ল, এটাই ওহমস ল, এক্ষুনি যেটা বললাম। কোন একটা পরিবাহীর ভেতর দিয়ে কখন তড়িৎ প্রবাহ হবে? যখন তার দুটো মাথা বা দুটো প্রান্তে আমরা একটা বিভব পার্থক্য সৃষ্টি করব। ব্যাটারি জুড়ে দিলাম, যখন কোন একটা পরিবাহীর দু প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করা হবে, এই দিকটা প্লাস জুড়েছি, মানে এই মাথাটা প্লাস, এই মাথাটা মাইনাস, তার মানে কারেন্ট কোন দিকে যায়? প্লাস থেকে মাইনাস। এবং এখানে যে বিভব পার্থক্য হবে ভোল্ট, যেটা এই দুটো বিন্দুর বিভব পার্থক্য VA মাইনাস VB, এই বিন্দুর বিভব VA, এই বিন্দুর বিভব VB মাস্ট বি প্রপোর্শনাল টু I। পরিবাহীর প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। কখন হয়? যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, মানে কি কি পরিবাহীর ভৌত অবস্থা মানে কি, ধরো চাপ, ভৌত অবস্থা দৈর্ঘ্য, ক্ষেত্রফল, চাপ, উষ্ণতা বলে দিয়েছি, ওদিকে আমার চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলোকেও আমরা বলতে পারি, ওর প্রভাব নিশ্চয়ই আছে। তো এটাই হচ্ছে আমাদের ওহমস ল। এবং এখান থেকে চলে আসে বিভব পার্থক্য যদি ভি দিয়ে লিখি, এখান থেকে সাম কনস্ট্যান্ট আছে, এটাকে লেখা হয় আর, আর আই, ভি ইকুয়ালস টু আর আই। আরটাকে বলা হচ্ছে পরিবাহী রোধ। পরিবাহী রোধ বলা হয় আর কে আমরা জানি। ওকে, ভি ইকুয়ালস টু আই আর। রোধকে কেমন করে আঁকা হয়? রোধ মানে বাঁধা, বাঁধা মানে একটা রাস্তা আছে, রাস্তা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, পরিবাহী রাস্তা, ভাঙাচোরা রাস্তা, রোধ মানে কারেন্ট যেতে চাইছে, যেতে পারছে না, লাফাতে 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 যাচ্ছে, কারণ যেতে পারছে না, কেন? স্মুথলি যেতে পারছে না, বাঁধা আছে, কিছু না। ইলেকট্রন তখন ধরো এখান দিয়ে যায় চার্জগুলো, যদি ইলেকট্রনগুলো এদিকে যায়, তো ভেতর তো অসংখ্য ইলেকট্রন আছে, তাদের মধ্যে কলিশন হবে, সংঘাত হবে। এই সংঘাতের জন্য রোধ তৈরি হয়, কলিশনের জন্য, ডিউ টু কলিশন বিটুইন সো মেনি নাম্বার অফ ইলেকট্রনস। অনেকগুলো ইলেকট্রন থাকে, অসংখ্য ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, তাদের মধ্যে ধাক্কাধাক্কি লাগে এবং তারা গতিশীল হয়। ওকে, ধাক্কা, সেই ধাক্কাধাক্কির জন্য কিন্তু রোধ তৈরি হচ্ছে।
তো সেই তাহলে এই হচ্ছে এই জন্য এইভাবে দেখানো হচ্ছে, বাঁধা দেখানোর জন্য রোধটাকে আমরা একটা কতগুলো দাগের সাহায্যে শুরু করব। একটা এঁকেছিলাম একবার, আর কি ডিফাইন করা হচ্ছে, তাহলে ওহম সূত্র থেকে তাহলে কি পাচ্ছি, R equals to V by R, that is ratio between potential difference and current defined as resistance, বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হচ্ছে রোধ। তো ওহমের সূত্রে যারা ওহমীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, মানে যারা ওহমের সূত্রকে একটু পাত্তা দেয়, যারা ওহমের সূত্রকে পাত্তা দেয় তারা কেমন ভেরিয়েশনটা কেমন হয়, আমরা ভোল্টেজকে বাড়াচ্ছি এদিকে V, এদিকে I, তো এখানে ইকুয়েশনটা y সমান mx, তো ভোল্টেজকে যদি বাড়াই একদম ইনিশিয়ালি v0 তাহলে I0, রেজিস্ট্যান্স কিন্তু আছে বাবা, রেজিস্ট্যান্স কিন্তু ছিল না, রেজিস্ট্যান্স 0 হলে হবে না। তো দেখো এবার v যত বাড়বে v সমানুপাতিক I, তাহলে v বাড়লে I বাড়ে, মূল বিন্দু কারণ সমান লেখা, তাহলে যারা ওহমে তাহলে ওহমের সূত্র থেকে গ্রাফ v ইকুয়ালস টু, এটা হচ্ছে ইকুয়েশনটা কি, v সমান r I, বা আমরা একটু সাজিয়ে লিখলে হচ্ছে I ইকুয়ালস টু y সমান এটা y, এটা x, 1 বাই r, দ্যাট ইজ এখানে যদি আমরা স্লোপ নিই, স্লোপ মানে কিছুই নয়, দেখো একটা ত্রিভুজকে নিয়েছি, এখানে করসপন্ডিং ভ্যালু নিলাম, এর স্থানাঙ্কটা কত, এখানে একটা কোঅর্ডিনেট আছে, এটা ত্রিভুজ এঁকেছি, tan থিটা ক্যালকুলেট করব, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, ওকে। যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি, স্লোপ মানে নতি, স্লোপ নি, স্লোপ বা নতি বা প্রবণতা বা ইংরেজিতে বলছে স্লোপ, SLOP, এটা ডিনোট করা M দিয়ে, ওই স্লোপ বা নতি ক্যালকুলেট করি লম্ব বাই ভূমি, এই স্থানাঙ্ক বললাম ধরে এই স্থানাঙ্কটা এটা V1, এদিকে করসপন্ডিং I1, এদিকে হচ্ছে এটা হলো V2, এই স্থানাঙ্কটা এটাকে আমরা V অক্ষ বলছি, এদিকে করসপন্ডিং এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে I2, তাহলে উচ্চতা হলো কত, I2 মাইনাস I1, ভূমি হলো কত, V2 মাইনাস V1, এটাই হচ্ছে 1 বাই R, কারণ I বাই V, I এর চেঞ্জ বাই V এর চেঞ্জ, দেখো সেই জন্য আমরা লিখতে পারি ডেল্টা I বাই ডেল্টা V, তার মানে তাহলে এটা হচ্ছে নতি, তাহলে R ইকুয়ালস টু তাহলে কত, এটা কি বার করেছি, নতি বার করেছি বা স্লোপ, তাহলে 1 বাই VI লেখচিত্রের VI লেখচিত্র থেকে যে নতি বা tan থিটার মান বেরোয়, সেই নতি বার করে আমরা যদি তার অনন্যক করি, ইনভার্স নিই, সেই যে ভ্যালুটা আসবে সেটাই হলো রেজিস্ট্যান্স। এইভাবে গ্রাফ থেকে রেজিস্ট্যান্স বার করা যায়। তো ওহমের সূত্র থেকে, টেস্ট পারের কোশ্চেন, ওহমের সূত্রের লেখচিত্র থেকে কিভাবে নতি আমরা রোধের মান বার করব, তাহলে কি করব, লেখচিত্র থেকে নতি নির্ণয় করব, নতি মানে tan থিটা নির্ণয় করব, tan থিটা আসছে I বাই V বা ডেল্টা I, মানে I এর পরিবর্তন বাই V এর পরিবর্তন আসছে, তাহলে সেটাকে আমরা অনন্যক নিয়ে নেব, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব রোধের মান। ওকে, এরপর চলে আসি রোধের সূত্র এবং রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক। ওহম সূত্র থেকে অঙ্ক আসবে, খেয়াল করতে হবে, পড়াবো, সব পড়াবো, তোমরা শুধু ভিডিও দেখে ভালো করে পড়ো, তাহলেই হবে, আমি সব করে দেব, কোনো চিন্তার কিছু নেই। মাধ্যমিকে 90 পেতে হবে, তাহলে মনে রাখতে হবে 90% মাস্ট, দেখলেই পাবে, হাঁটলেই পাবে, হাঁটতে হবে, শুধু দেখলে আমরা পড়তে হবে। রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক, রোধের সূত্র নেক্সট হবে, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক তোমরা পড়েছো, রোধের সূত্র কি, R equals to rho L by A, R equals to rho L by, এটা মানে রোধাঙ্ক। আর আমরা কি পেয়েছিলাম, রোধের মান, কোন একটা পরিবাহী রোধ
লম্বা তার আছে, লম্বা তার মানে কি কারেন্টটাকে বেশি যেতে হবে। তার যদি দৈর্ঘ্য বড় হয় তাহলে বেশি পরিমাণ সময় লাগবে যেতে, তাহলে বেশি বাঁধা, তাই দৈর্ঘ্য যত বেশি রোধ তত বেশি। যদি একটা মোটা তার হয়, মোটা তারের ভিতর দিয়ে কারেন্ট সহজে যেতে পারবে, সরু তারের ভিতর দিয়ে যেতে পারবে না, বাঁধা বেশি। মোটা পাইপ দিয়ে বেশি ভালো জল যায়, সরু পাইপ দিয়ে কিন্তু কম জল যায়। তো জলটাকে যদি কারেন্ট মনে করি তাহলে মোটা পাইপের ক্ষেত্রে কারেন্ট বেশি হবে, সেই জন্য তাহলে এরিয়া যত বেশি কারেন্ট বেশি, কারেন্ট বেশি মানে রোধ কম, মোটা পাইপের রোধ কম। ওকে, তাহলে আর ইকাল রোটা হচ্ছে রোধাঙ্ক, রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। ওকে, এটা বলা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক মানে কি তুই জানো? আর খুব ইম্পর্টেন্ট সূত্র, খুব অঙ্ক আসে, আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাহলে আর এ বাই এল, তাহলে এরিয়া যদি ইউনিট এরিয়া, দ্যাট ইজ ইউনিট এরিয়া। একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর যদি দৈর্ঘ্য একক হয়, ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্য যদি হয় তাহলে পরিবাহীর যে রোধ হবে এই দুটো যদি 1 হয় তাহলে রো ইকুয়ালস টু আর। তাহলে একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ সেটাই হলো তার আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। সেটাই হলো তার আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। এটা হলো সংজ্ঞা, তোমরা বই থেকে দেখে নেবে। এর যদি ইউনিটে যায়, আচ্ছা আর এর ইউনিটটা বলা হয়নি ওহম। ওহমের চিহ্নটা হচ্ছে, এটা বলে ওমেগা চিহ্ন, ওমেগা, হ্যাঁ চিহ্নটার নাম হচ্ছে ওমেগা, কিন্তু ওহমের নাম অনুসারে রোধের একককে ওহম বলা হয়। এই চিহ্নটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, যেমন এবিসিডি হয় সেরকম আলফা বিটা গামা হয়, সেরকম এই চিহ্নটার নাম হচ্ছে থিটা ফাই হয়, যেমন হচ্ছে ওমেগা চিহ্নটার নাম, কিন্তু ওহমের নাম অনুসারে ওহম, ওটাকে ওহম চিহ্ন, এটাই ব্যবহারিক একক। তাহলে এর ইউনিট কি হবে? আটটা হলো ওহম, এরিয়া হলো এসআই তে যদি বলি তাহলে মিটার স্কয়ার, এরিয়া বাই মিটার, দ্যাট ইজ ওহম মিটার। তাহলে রোধাঙ্ক হলো একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী রোধ, সেটাকে আমরা রোধাঙ্ক বলে রাখছি। ওকে, এবং সেখান থেকে তার একক দেখে নিলাম কি হয়। তাহলে আমরা কি পেলাম একবার বলে নি? কোনো পরিবাহী রোধ দৈর্ঘ্য বাড়লে বাড়বে, ক্ষেত্রফলের সঙ্গে কমবে। এই দুটো হলো দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা এবং ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা। এই সিলেবাসের টপিক, এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো ভালো করে পড়বে। রোধের মান কার কার উপর নির্ভর করে? টেম্পারেচার ডিপেন্ডেন্সটার উপর দেখাচ্ছি, উষ্ণতার উপর নির্ভরশীলতা। তো এই হলো আমাদের, এবং পরিবাহিতাঙ্ক, রোধাঙ্কের যে অনন্যক সিগমা, পরিবাহিতা বাড়ছে মানে রোধ কমছে। রোধাঙ্কের অনন্যককেই বলা হয় পরিবাহিতাঙ্ক। এটা মো মিটার ইনভার্স, রোধের উল্টো হচ্ছে মো মিটার ইনভার্স। এটা ও এইচ এম, তাহলে এটা উল্টে দিলে হবে এম এইচ ও। ওকে, আর সিজিএস হচ্ছে মো সেন্টিমিটার ইনভার্স। আমরা তো এম কে উল্টে লিখতে পারি না। ওকে, মো মিটার ইনভার্স, আর এটা হচ্ছে মো সেমি ইনভার্স, সেমি মাসি মো মাসি লিখে দিলাম, দেখা গেল কেমন মতন দেখতে, মাসি মিশে, মো মিশে, এটা দেখা যাবে না, মাসি মিশে হয়ে যাবে। তার থেকে মো সেমি ইনভার্স আর মো মিটার ইনভার্স আমরা লিখবো, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটা হলো রোধের সূত্র, রোধাঙ্ক প্র্যাকটিস করে নিলাম। সূত্রগুলো অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বো। নেক্সট, উষ্ণতার প্রভাবটা যদি একটু দেখে নিই, ছোট্ট করে বলে দিই। আমাদের উষ্ণতা বাড়লে রোধ বাড়ে এবং উষ্ণতা বাড়লে রোধ কমে, দু রকমই হতে পারে। যারা অহমিক কন্ডাক্টর, অহমীয় পরিবাহী, 1 নম্বর, অহমীয় পরিবাহী ক্ষেত্রে
আর প্রপোর্শনাল টু টি। এই রিলেশনটা কেমন? একদম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর টি ইকুয়ালস টু আর 0 1 প্লাস আলফা। এই সূত্র মেনে রোধ বাড়ে। আলফা বলে উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, আর টিটা হলো উষ্ণতা বৃদ্ধি। ওকে, আর 0 হলো 0 ডিগ্রিতে রোধ, আর আর টি হলো যে উষ্ণতা বাড়ালাম, বললাম আমরা 100 ডিগ্রি করলাম, তাহলে আর 100 100 ডিগ্রি মানে 2 ডিগ্রি সেলসিয়াস। যাদের ক্ষেত্রে ওহমিক কন্ডাক্টর হয়, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আলফা গ্রেটার দ্যান 0। যাদের উষ্ণতা বাড়লে রোধ বাড়ে তাদের আলফার মান গ্রেটার দ্যান 0 হয়। আর যারা ওহমীয় পরিবাহী নয়, মানে নন ওহমিক কন্ডাক্টর, ওহমীয় পরিবাহী, এই তিনটে ভ্যারিয়েশন দেখবে, তাহলেই হবে মাধ্যমিকের জন্য উষ্ণতা, দৈর্ঘ্য, ক্ষেত্রফল। আর কিছু দেখা দরকার নেই, বাদ বাকি সাধারণত আসে না। অনেক তোমাদের রেফারেন্স বইতে থাকে অনেক কিছু, চাপের প্রভাব, কোশ্চেন ব্যাংকেও থাকে, করবো যদি টেস্ট পেপারে থাকে অবশ্যই করবো, তখন আমি বলে দেবো। এদের ক্ষেত্রে আলফা নেগেটিভ হয়, কারণ এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধের মান কম। ওকে, তাহলে এই হচ্ছে সূত্রে। এখান থেকে অঙ্ক আসবে না সাধারণত, এখান থেকে অঙ্ক আসে না, তোমাদের সিলেবাসে খুব একটা নেই, তো আমি দু একটা একটু দেখিয়ে টেকিয়ে দেবো কি অঙ্ক হতে পারে। তোমাদের সিলেবাস অনুসারে যেটা বলছি, আমি একদম পুরো সিলেবাস ফলো করছি। কারণ মাধ্যমিকে কি আসছে, ক্ষেত্রফলের এখানে ছিল হচ্ছে পরিবাহীর কার দেখো লেখা আছে হচ্ছে পরিবাহী তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধের নির্ভরশীলতা। উষ্ণতা কিন্তু লেখা নেই, তাও উষ্ণতা একটু দেখে রাখবে, এই দুটোই ভালো করে দেখবে, তাহলেই হবে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে রোধের সমন্বয়। এবার আমরা পড়ি রোধের, খুব ইম্পর্টেন্ট, এখন থেকে শেখো, ক্লাস 12-এ গিয়ে কাজে লাগবে যারা সায়েন্স নিয়ে পড়বে। যদি সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে তবেই ভালো করে শেখার চেষ্টা করবে। মাধ্যমিকেও খুব আসে রোধের সমবায়। রোধের দুটো সমবায় মানে রোধকে পরপর জুড়বো। কেমন ভাবে জুড়তে পারি? ধরো এটা একটা রোধ, এটা একটা রোধ, তো এইভাবে জুড়তে পারি। তাহলে এরম যদি তারা একটা জায়গায় জোড়া থাকে, এরম 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 যা খুশি, স্ট্রেট লাইন হবে তার কোনো মানে নেই, এরম হতে পারে যেমন খুশি, এরম হতে পারে, এরম যদি থাকে, এরম যদি থাকে, যেমন থাকুক, তারা দুটো রোধ যদি একটা পয়েন্টে কানেক্ট থাকে, তখন তাকে বলা হচ্ছে সিরিজ বা শ্রেণী সমবায়। তাহলে দুটো সমবায়, শ্রেণী, একটা হলো সমান্তরাল। এদিকে আমি দুটো ভাগ করে দেখাবো ছবিতে। রোধের তলে দুটো সমবায়, একটা শ্রেণী সমবায়, একটা হলো সমান্তরাল সমবায়। তাহলে কি দেখলাম, দুটো সমবায় হয় কেমন? দুটো রোধ ধরো, একটা রোধ, প্রত্যেকেই কিন্তু শ্রেণী, এটা একটা শ্রেণী হতে পারে, ধরো এরকম আছে, এটাও কিন্তু শ্রেণী। এরকম যদি থাকে, দুটো রোধের মধ্যে যদি একটা করে এখানে একটা চলে এলো, তাহলে পরপর তাহলে তিনটে শ্রেণী হবে। দেখতে হবে দুটোর মধ্যে একটাই জায়গা জোড়া, এখান থেকে কোনো তার বেরোলে চলবে না, এখান থেকে কোনো তৃতীয় কোনো রোধ থাকলে হবে না, এরকম একটাই জোড়া। এরকম যদি থাকে তখন তাদের শ্রেণী সমবায় বলবো। তো দুটো রোধ আরো জুড়ে দিয়েছি, এখানে একটা ব্যাটারি জুড়লাম, বিভব পার্থক্য হলো, বিভব প্রভেদ হলো ভি, এখানে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো এই যে কারেন্টটা যাচ্ছে, প্লাস থেকে কারেন্টটা বেরোলো, প্লাস থেকে বেরোলো যাচ্ছে, তারা কিন্তু একটাই রাস্তা পাচ্ছে, রাস্তা একটাই। তাহলে এখান দিয়ে যত কারেন্ট যাবে, এখান দিয়েও তত কারেন্ট যাবে। কারেন্ট কিন্তু যতটা আসবে ততটাই ঢুকবে, তাহলে কারেন্ট কোনো নষ্ট হবে না। তার মানে এর ভিতর দিয়েও কারেন্ট যাচ্ছে আই, এর ভিতর দিয়েও কারেন্ট যাচ্ছে আই। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মনে রাখবো আই কনস্ট্যান্ট। প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ধ্রুবক হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ধ্রুবক হয়। তাহলে এর ভোল্টেজ কত? প্রথমটার ভোল্টেজ বললাম V1, দ্বিতীয়টার হলো V2, তাহলে এর ভোল্টেজ হলো I R1
আর দ্বিতীয়টার তাহলে হলো V2 হলো I R2 ওহমের সূত্র অনুসারে। মানে এই ভোল্টেজগুলো কে দিয়েছে? ব্যাটারি দিয়েছে। মানে V সমান V1 প্লাস V2, মানে I R1 প্লাস এই যে জিনিসটা পেলাম এটাকে লিখবো I R S। আর এসটাকে বলা হচ্ছে তুল্য রোধ। মানে সবগুলো রোধের পরিবর্তে যদি একটা রোধ যুক্ত করি, তোমরা জানো যদি একই প্রবাহ হয় তখন সেটাকে বলা হচ্ছে তুল্য রোধ। তাহলে তুল্য রোধে তাহলে I কনস্ট্যান্ট হবে আর ভোল্টেজটা ভাগ হবে, তাহলে V ভাগ হয়ে যাবে। মোট ভোল্টেজটা A কিছুটা পাবে, A কিছু পাবে, 3 জন থাকলে আরেকজন কিছু পাবে, 4 জন থাকলে আরেকজন কিছু পাবে, তাহলে V ভাগ হবে। এটা 1 নম্বর। এই 2 নম্বর হলো। আর তুল্য রোধ কত হবে এক্ষেত্রে? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র হলো রোধগুলোর যোগফল। তাহলে RS হলো তুল্য রোধ, RS কে বলা হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধের মানটা কত হবে তাহলে? R1 প্লাস R2। অনেকগুলো যদি থাকে তাহলে চলবে, পরপর যোগ করে দেবো। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, তাহলে তিনটে কথা খুব মনে রাখবো। প্রত্যেকটা পরিবাহীর ক্ষেত্রে I কনস্ট্যান্ট, প্রত্যেকটা মোট যে ভোল্টেজ থাকবে সেটা ভাগ হয়ে যাবে R এর অনুপাতে। মনে রাখবি, হ্যাঁ কথাটা, রোধের অনুপাতে ভাগ হয়ে যাবে। যা রোধ বেশি তার ভোল্টেজ বেশি। ওকে, দুইটা ভাগ হবে রোধের অনুপাতে। আর তুল্য রোধ কি কত হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে? সব রোধগুলোকে যোগ করলে তুল্য রোধ আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই তিনটে কথা মনে রাখলে আমরা অঙ্কগুলো শিখতে পারবো। এলে এই হলো শ্রেণী। এবার তাহলে এই দুটো রোধকে আমরা একটা ভাবে দেখি। তাহলে দুটো রোধকে সমান্তরাল, মানে ধর এই রোধের দুটো মাথা, এই রোধের দুটো মাথা, এই দুটো, মানে এর দুটো মাথা। তাহলে এর দুটো মাথার সঙ্গে এর দুটো মাথা, এই দুটো, আর এর দুটো মাথা, তাহলে এই দুটোকে জুড়ে দিলাম। কিভাবে জুড়লাম? এই দুটো, মানে একটা মাথার সঙ্গে এই মাথা এরমও জুড়তে পারি। রোধের কোনো দিক হয় না, প্লাস মাইনাস হয় না, যেমন খুশি। একটা এর একটা মাথার সঙ্গে এর একটা মাথা জুড়ে দিলাম। দুটো মিনিমাম দুটো সমান্তরাল হতে পারে। সমান্তরাল মানে যে একদম প্যারালাল হবে তা নয়। ওকে, যেমন এই একটা রোধ, এই একটা রোধ এখানে জোড়া আছে। আবার এরকম করলাম, নকশা করে দিই। এটা R1, R1 এর মাথা বললাম AB, তাহলে A আবার R2 মাথা AB। তাহলে এরা যখন দুটো জায়গায় জোড়া থাকবে এরকম ভাবে, তখন তাদের সমান্তরাল সমবায় বলা হবে। কিন্তু মনে রাখবে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে, পাঁচটা, মানে দুটো টার্মিনাল। তিনটে হলে যদি তিনটে আছে বললাম, এখানে একটা ঢুকিয়ে দিই R3, এখানে একটা আছে R3, যতগুলো খুশি জুড়ে দাও। দুটো মাথা এক দিকগুলো একদিকে আর এক দিকগুলো একদিকে, দুটো পয়েন্টে জুড়ে দিলাম, কমন পয়েন্ট। তাহলে এখানে একটা পয়েন্টে জোড়া 1, এখানে কটা? একটা। তাহলে সমান্তরালের ক্ষেত্রে দুটো মাথা থাকবে আর শ্রেণীর ক্ষেত্রে একটা মাথা থাকবে। এই দুটো মাথা থেকে যাবে ব্যাটারিতে, ইউজ দিলাম ব্যাটারি। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ধরো এখান দিয়ে একটা গল্প বলি, রাস্তা আছে, এই রাস্তাটা তিনটে ভাগ হয়ে গেছে। এই রাস্তাটা তিনটে ভাগ হয়ে গেছে, আমাদের বাড়িতে জলের পাইপ থাকে, ভাগ হয়ে যায়। এখান দিয়ে বেশ লোক আসছে, 100 জন লোক আসছে, হাঁটতে হাঁটতে আসছে। তো কিছু লোক চলে গেল এদিকে, 20 জন গেল এদিকে, 30 জন দেখলো এদিকে, 50 জন এদিকে। তাহলে দেখ মোটটা কিন্তু, কারেন্টটা কিন্তু, মানে লোকগুলো ভাগ হয়ে গিয়ে যখন বেরোবে আবার জুড়ে গিয়ে রাস্তাগুলো জুড়ে গেল। জুড়ে যখন বেরোচ্ছে তখন কিন্তু সেই 100 জনই বেরোচ্ছে। ভালো করে বুঝুন। তাহলে 100 জন এলো, প্রথম রাস্তায় গেছে 20 জন, ওই রাস্তাটির ভাঙাচোরা, প্রথমটা ভাঙাচোরা, বেশি ভাঙাচোরা। সবচেয়ে ভালো রাস্তা তাহলে কোনটা? যেটাতে 50 জন গেছে। আর 30টার একটু মাঝারি, ওই লোকগুলো বলো না আমরা ঠিক আছে, খুব ভালো রাস্তা দরকার নেই, একটু মাঝারি রাস্তায় ঠিক আছে। আর ওই যে 20 জন, ওরা স্প্রাইট খেয়েছে, ডারকে আগে জিতে মাউন্টেন ডিউ খেয়েছে, স্প্রাইট না মাউন্টেন ডিউ। ওরা বলছে আমরা প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা দিয়ে যাবো, পরিযায়ী যাবো, তো ওখানে ভাঙাচোরা বেশি, মানে ওখানে রোদ বেশি, তাই ওখানে কম জন গেছে।
আর 30 জনেরটা হচ্ছে মাঝারি রোদ, একটু একটু ভাঙা আছে। 50 জনেরটাই রোদ অনেক কম, বাধা নেই। বাধা নেই বলবো না, কম বাধা, সবচেয়ে কম বাধা। তাহলে 50 জন লোক যেটাই গেছে, তার মানে যেখানে কারেন্ট, যখন কারেন্টও ঠিক একই রকম, লোকের মতন কারেন্ট ভাবে, কারেন্টেরও কিন্তু মাথা আছে, বুদ্ধি আছে। কারেন্ট দেখছে, আমি গেলাম এ বিন্দু অব্দি আই কারেন্টটা গেল, এই অব্দি আই কারেন্টটা গেল, এখানে দেখছে এই রোধটা বড়, এই রোধটা একটু কম, এটা আরো কম, তাহলে সবচেয়ে বেশি কারেন্ট যাবে এইখান থেকে। তারপরে এর I3 না I1, কেন তিনটে ভাগ হলো? কেন? কারণ এখানে তিনটে রাস্তা দেখতে পাচ্ছে। সবাই তো এক রাস্তায় নাও যেতে পারে, কখনোই এক রাস্তায় যাবে না, কারণ সবাই একরকম চিন্তা ভাবনা করে না। কেউ কেউ বেশি উৎসাহী হয়, তারা বললো না আমরা বেশি রোদ আছে ওখান দিয়ে যাবো। হ্যাঁ, কেউ বললো না মাঝারি রোদ, এখানে রোদ একটু কম, আমরা বললাম আমরা ঝামেলা নেই, আমরা গাড়ি চালাতে পারি না, আমরা আস্তে আস্তে যাবো, এই রাস্তা দিয়ে চলে যাবো। ওকে, তার মানে এই ছবিতে R1 যদি গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 হয়, R1 সবচেয়ে বড়, তার থেকে বলে R2 একটু, আমি এটা বলেছিলাম সবচেয়ে কম, যাই হোক আমি লিখে ফেলেছি, তাই লিখলাম না, R3 করে দিলাম। R1টা সবচেয়ে বেশি, তার থেকে একটু ছোট R3, তার থেকে আরো ছোট R2, তাহলে I1 লেস দেন I2 লেস দেন I3 হবে। কারণ রোধ মানে বাধা, যেখানে রোধ বেশি সেখানে কারেন্ট কম, যেখানে রোধ বেশি সেখানে কম কারেন্ট যাবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি দেখলাম, সমান্তরালে কি ভাগ হয়? ওখানে যেমন ভিটা ভাগ হচ্ছিল, এখানে কি ভাগ হচ্ছে? আইটা ভাগ হচ্ছে। সমান্তরাল সমবায়ে আই ভাগ হবে, কি অনুপাতে ভাগ হবে এটাই প্রশ্ন। রোধ যেখানে বেশি কারেন্ট কম, তাহলে 1/r ব্যস্তানুপাতিক, রোধ বেশি হলে কারেন্ট কম, রোধ কম হলে কারেন্ট বেশি, মানে দেখো একটা সময়টা ব্যস্তানুপাতিক, 1/r এর অনুপাত। এটা যেন মনে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। আর প্রত্যেকে সমান্তরালে প্রত্যেকে দেখো এই দুটো বিন্দুর, এখানে যদি বলি বিভব ভি, এখানে বিভবটা ভি, তাহলে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য সি আর ডি। ভি এর দুটো মাথা হলো সি আর ডি, তাহলে সি আর ডি বিভব পার্থক্য কত? ভি। সিটা আবার চলে গেছে এখানে, এখানে কোনো রোধ নেই, তাহলে সি বিন্দুর বিভব যা এ বিন্দুর বিভব তাই, বি বিন্দুর বিভব যা বি এর বিভব তাই। তার মানে সিডির বিভব পার্থক্য যা এবির বিভব পার্থক্য তাই। এবার এবির মধ্যে তো R1 ও আছে, R2 আছে, R3 আছে, তার মানে এখানে প্রত্যেকটা রোধের ভি সমান, আর আইটা ভাগ হবে 1/r অনুপাতে। তার মানে আমরা এখানে যেটা পেয়ে গেলাম, I যেটা I1 প্লাস I2 প্লাস I3, আইটা তিনটে ভাগ হয়েছে, I কি তিনটে ভাগ, তাহলে তিনটে যোগফল বললাম 10 অ্যাম্পিয়ার হলো। এখানে গেল 2, এখানে 3, এখানে 5, লাইক জাস্ট এক্সাম্পল। তাহলে I মানে হচ্ছে V/R, তাহলে V/R1 ভিটা প্রত্যেকের সমান V/R2 V/R3। তাহলে এখানে ভিটা কমন নিলাম, 1/R1 প্লাস 1/R2 1/R3। এটাকে আমরা লিখব V ইনটু 1/RP। তাহলে এখানে তুল্য রোধের সূত্র কি? 1/R, RP টা হচ্ছে সমান্তরালের তুল্য রোধ, RP হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান। ওকে, তার মানে আমরা এখানে কি পেয়ে গেলাম? 1/RP = 1/R1 1/R2। এই হচ্ছে আমাদের সমান্তরালের তুল্য রোধের সূত্র। সমান্তরালে আইটা ভাগ হবে 1/r এর অনুপাতে, আর প্রত্যেকটা রোধের ভোল্টেজ সমান হবে। এই হচ্ছে রোধের সমবায় সংক্রান্ত। এই জায়গাগুলো যে ভালো করে বুঝবে, সে যে কোনো অঙ্কই করতে পারবে, কোনো সমস্যা তার হবে না। এবার চলে আসি আমাদের নেক্সট টপিক। একটা টপিক আছে বাল্বের উজ্জ্বলতা থেকে দেখে শ্রেণী সমান্তরাল চিহ্নিত করা। এটা আমি একটু পরে বলছি, আগে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলটাকে পড়ে নিই, নাহলে ব্যাপারটা বুঝতে পারবে না। মানে জুলের সূত্র খুব ইম্পর্টেন্ট। যদি গত বছর জুলের সূত্রের সূত্র আসে, তাহলে এবছর জুলের সূত্র থেকে অঙ্ক আসবে। এটা আমি তোমাদের যখন টেস্ট পেপার করাবো তখন বলে দেবো কোনটা ভালো করে করতে হবে। নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা জুলের সূত্র।
কি জানি জুলের সূত্র, কোন পরিবাহিত উৎপন্ন তাপ, মানে একটা পরিবাহী আছে, পরিবাহী মানে তার রোধ আছে একটা, এটা একটা রোধ, মানে একটা ব্যাটারি জুড়ে দিয়েছে, রোধ আর যাই কারেন্ট যাচ্ছে টি সময় ধরে। তাহলে পরিবাহিতে উৎপন্ন যে তাপ হবে, তাপকে এইচ দিয়ে লেখা হয়। প্রথম সূত্র ছিল পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। স্টেটমেন্টগুলো বই থেকে পড়ে নেওয়া, আমি জাস্ট রিভিউ করছি, রিভাইজ করে দিচ্ছি। এইচ প্রপোর্শনাল টু আর, রোধের সমানুপাতিক। 3 নম্বর সময়ের সমানুপাতিক। এই তিনটাকে বলা হচ্ছে জুলের সূত্র, এবং তিনটে মিলে তাহলে আমরা পাচ্ছি এইচ ইকুয়ালস টু এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি। তাহলে এইচ ইকুয়ালস টু চলে আসছে কনস্ট্যান্ট আই স্কয়ার আর টি, 1/j কে কনস্ট্যান্ট হিসেবে লেখা হয়। j কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, একক হচ্ছে ক্যালোরি। এটা মান বসালে যেটা একক আসবে সেটা ক্যালোরি একক, ক্যালোরি এককে তাপ। এইচ এর এককটা হবে ক্যালোরিতে, আই হলো অ্যাম্পিয়ার, আই বসাতে হবে অ্যাম্পিয়ারে, আর বসাতে হবে ওহমে, আর টি বসাতে হবে সেকেন্ড। এই তিনটে বসাবো, আর জে বসাবো 4.2 জুল পার ক্যালোরি। এখান থেকে এইচ এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্যালোরি এককে আসবে। এটাই হচ্ছে জুলের সূত্র। তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক রোধ এবং সময় স্থির। দ্বিতীয় সূত্র রোধের সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা সময় স্থির। তৃতীয় সূত্র হচ্ছে সময়ের সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং রোধ স্থির। এই তিনটে লিখতে হবে, সমন্বয় করে দেখাতে হবে। তো এটা হলো জুলের সূত্র। তো এবার আমরা তাহলে এই যে সূত্রটা, এটাকে আর কি ফর্মে লিখতে পারি? I মানে v বাই r, তাহলে v স্কয়ার বাই r স্কয়ার RT বাই j। এটাকে জুল ওহমের সমন্বয় সূত্র, ওহম থেকে পাই কি v সমান IR, v সমান কত পাই IR, তাহলে I ইকুয়ালস টু v বাই r। তাহলে এটা পেয়ে গেলাম v স্কয়ার t বাই r j। ওকে, আবার এটা একটা সূত্র, এটা একটা ফর্ম পেলাম, তাহলে h সমান পেলাম এটা একটা পেলাম। আবার এটাকে যদি আমরা ভেঙে লিখি, h সমান I ইনটু IR ইনটু t বাই j। দ্যাট ইজ IR মানে VIT মানে ভিটামিন, ভিটামিনের সূত্র বাই j, VIT বাই j। তাহলে তিনটে সূত্র, I স্কয়ার RT বাই j, V স্কয়ার T বাই RJ আর VIT বাই j। এগুলো আমরা জুলের সূত্র প্রত্যেকটাই আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হিসেবে কাজে লাগে। তো এখন এই যে তিনটে সূত্র আমরা পেলাম, আমরা জানি কার্য মানে জেএইচ, তাপগতিবিদ্যার সূত্র ক্লাস 9 এ পড়েছো। তাহলে জেএইচ সমান তাহলে আমরা লিখতে পারি I স্কয়ার RT V স্কয়ার T বাই R, এখান থেকে যেগুলো গুণ করে দাও, বা একটা হচ্ছে VIT। তাহলে কার্য তো তিনটে, তাহলে একটা আর রোধের পরিবাহীর মধ্যে দিয়ে টি সময় ধরে যদি আই প্রবাহ পাঠাই তাহলে কত কার্য হবে I স্কয়ার RT। বিভব পার্থক্য ভি হলে কার্য হবে V স্কয়ার T বাই R, আর প্রবাহ মাত্রা I, বিভব পার্থক্য ভি আর টি সময় হলে হবে W কৃতকার্য হবে VIT। এই যে কৃতকার্য যতটা কার্য হবে সেটাই হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। কতখানি শক্তি ব্যয়িত হচ্ছে সেই ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাণকেই বলা হচ্ছে আমাদের VIT, V স্কয়ার T বাই, সেই কার্যটাই হলো কার্যের যে তিনটে সূত্র পেলাম, একেই বলা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির আমরা যদি একক ক্যালকুলেট করি, ব্যয়িত তড়িৎ শক্তির আমরা যদি একক ক্যালকুলেট করি, তাহলে দেখ এখানে কিন্তু ওয়াট মানে তো জুল, চলি জুলই, কিন্তু এটাকে আমরা জুল দিয়ে লিখবো না। কি করে লিখবো? একটা জিনিস করে নিয়ে আগে, এককটা এখান থেকেও দেওয়া যাবে। একটা জিনিস করি সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা।
তার এককটা বুঝিয়ে দিচ্ছি। তড়িৎ ক্ষমতা মানে কি? ব্যয়িত তড়িৎ শক্তির হার, কত হারে যাচ্ছে পাওয়ার, মানে W/T। ক্ষমতা মানে কৃতকার্য বাই সময়, তাহলে লিখতে পারি I²R, এটাই লিখতে পারি V²T, V²/R, সরি এটা হচ্ছে ভাই। ক্ষমতা হলো প্রবাহ মাত্রার ভাই, সেই জন্য এটাকে VI দিয়ে লেখা যায়। ঠিক আছে, ক্ষমতা হলো প্রবাহ মাত্রার ভাই বলতে পারি। তাহলে ক্ষমতার একক কি? ওয়াট। ওয়াট, তাহলে দেখো ওয়াটকে সময় দিয়ে গুণ করছে, তাহলে ব্যয়িত শক্তি সবচেয়ে যেটা বেশি ব্যবহারিক একক সেটা হচ্ছে ওয়াট আওয়ার। ওয়াট ইন্টু আওয়ার বা ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা হতে পারে, একটা হয় কিলো ওয়াট ঘন্টা, মানে 1000 ওয়াট ঘন্টাকে কিলো ওয়াট আওয়ার। এটাকে শর্ট ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি। আমাদের কারেন্টের বিলে যেটা আসে বিওটি দিয়ে আমরা অঙ্ক করি, সেটাই হচ্ছে বিওটি। ওয়াট, কিলো ওয়াট আওয়ারকে বিওটি বলা হয়। আর 1 ওয়াট আওয়ার যদি ক্যালকুলেট করি, 1 কিলো ওয়াট আওয়ার, তার মানে কত আসছে? 1000 ওয়াট আওয়ার। জুল মানে হচ্ছে ওয়াট ইন্টু সেকেন্ড, তাহলে 1000 আওয়ারকে ভেঙে দিয়ে 3600, এটা হচ্ছে জুল। ওয়াটকে সেকেন্ড দিয়ে গুণ করলে হয় জুল, কারণ জুল বাই সেকেন্ড মানে ওয়াট। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তাহলে জুল মানে হচ্ছে ওয়াট গুণ সেকেন্ড, তার মানে এটা চলে এলো কত? 3.6 ইন্টু 10⁶। এখানেও 6, এখানেও 6, এটা মনে রাখবো। 1 বিওটি বা 1 কিলোওয়াট আওয়ার শর্ট কোশ্চেন আসে তোমার কত? 3.6 ইন্টু 10⁶ জুল। এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বা শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দিতে হবে। তাহলে ওয়াট পেয়ে গেলাম, তড়িৎ ক্ষমতার একক পেয়ে গেলাম। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাল্বের রেটিং, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখবে বাল্বের গায়ে লেখা থাকে 100 ওয়াট 220 ভোল্ট, এরকম লেখা থাকে রেটিং, কোন যন্ত্রের গায়ে লেখা থাকে। আমাদের টপিকটা হচ্ছে রেটিং। তো এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা কি কি তথ্য পাই? তো পাওয়ার ইকুয়াল টু পেয়েছি, আমাদের মেইন সূত্র হচ্ছে V²/R, পেয়েছি VI, পেয়েছি I²। ক্ষমতার এই তিনটে সূত্র আমরা পেয়েছি তড়িৎ ক্ষমতা। তাহলে কোনো বাল্বের গায়ে যখন লেখা আছে 100 ওয়াট 220 ভোল্ট, তো এইখান থেকে আমরা কি কি মেজারমেন্ট করতে পারি? তাহলে এটা দেওয়া আছে পাওয়ার, তাহলে পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট। সর্বোচ্চ ব্যয়িত ক্ষমতা 220 ভোল্ট লাইনে যুক্ত করলে সে কত ওয়াট, মানে 100 জুল পরিমাণ প্রতি সেকেন্ডে অপচয় করবে তড়িৎ শক্তি। 100 জুল তড়িৎ শক্তি প্রতি সেকেন্ডে অপচয় করবে। ভোল্ট দেওয়া আছে কত, কত ভোল্ট সর্বোচ্চ এর বিভব পার্থক্য আমরা প্রয়োগ করতে পারি? 220 ভোল্ট। এটাকে বলা হচ্ছে, এই যে জিনিসটা, এই 100 ওয়াটটা হলো, এটা বলে ওয়াট রেটিং। কত ওয়াটে কত ভোল্ট তড়িৎ শক্তি অপচয় করে, কত ভোল্ট, এটা বলে ভোল্টেজ রেটিং। ম্যাক্সিমাম কত ভোল্টেজে আমরা ওই বাল্বের ফিলামেন্টের বিভব পার্থক্য সৃষ্টি করতে পারি, তার বেশি হলে হবে না। আর এখান থেকে যদি আমরা I ক্যালকুলেট করি, I মানে হচ্ছে P/V, P equals to VI, তাহলে I equals to P/V, that is 100/220, মানে 5/11। এটাই হলো ম্যাক্সিমাম কারেন্ট। এই কারেন্টের বেশি যদি কারেন্ট যায় তাহলে ফিলামেন্টটা পুড়ে যাবে, মানে বাল্বটা কেটে যাবে। 5/11 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম যেতে পারে, এটা বলে কারেন্ট রেটিং বা প্রবাহ মাত্রা রেটিং।
সর্বোচ্চ প্রবাহ মাত্রা এটা, সর্বোচ্চ শক্তি অপচয় করবে এটা, সর্বোচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা যাবে এটা। তো এই তিনটে আমরা এখান থেকে বুঝতে পারছি প্রবাহ মাত্রা রেটিং। আর কি বার করতে পারি? উজ্জ্বল বা ভাস্বর অবস্থায় তার ফিলামেন্টের রোধ কত? রোধ হচ্ছে v²r v²p, এই সূত্র থেকে r = v²p, দ্যাট ইজ 220² বাই 100, মানে 484 ওহম। তাহলে ভাস্বর অবস্থায় তার রোধ কত পেয়ে গেলাম, ম্যাক্সিমাম কত কারেন্ট, এটা হলো সর্বোচ্চ প্রবাহ। সর্বোচ্চ কত প্রবাহ ফিলামেন্টের ভিতর দিয়ে পাঠানো যেতে পারে, যার জন্য ফিলামেন্টটা নষ্ট হবে না, সেটা হচ্ছে প্রবাহ মাত্রা রেটিং। এবং ভোল্টেজ রেটিং হলো কত ভোল্ট ম্যাক্সিমাম আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেটা ভোল্টেজ রেটিং। এবং প্রতি সেকেন্ডে সে কত জুল সর্বোচ্চ শক্তি বা তাপ শক্তি ব্যয় করবে বা অপচয় করবে, সেটাই হলো তাপ বা তড়িৎ শক্তি, সেটা হলো তার ওয়াট রেটিং। প্রবাহ মাত্রাটা এটাকে অতিক্রম করে গেলে তাহলে কিন্তু ফিলামেন্টে কি হবে, 12টা বেজে যাবে আর লাইট জ্বলবে না, অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেটিং এর জায়গাটা, খুব গুরুত্বপূর্ণ। এরপর যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভাস্বর বাল্ব। সিলেবাস যেটা আছে আমরা দেখে নিই ভালো করে। সিলেবাসের জায়গাটা একটু আমরা ফলো করবো, কারণ আমাদের মাধ্যমিকের সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন আসে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য বইটা ভালো করে আগে পড়তে হবে। ভাস্বর ল্যাম্প, সিএফএল এবং এলইডির তুলনা কোনটা কেমন সেগুলো আমরা দেখব। আমরা তিনটে পড়বো, ভাস্বর ল্যাম্প আর এলইডি আর সিএফএল। আচ্ছা, প্রথমে আমরা যেটা পড়ব ভাস্বর ল্যাম্প বা হচ্ছে আমাদের ফ্লুরোসেন্ট টিউব বা বাল্ব যেগুলো আমরা ইউজ করি। এর ক্ষেত্রে লাইফ টাইম হচ্ছে 1200 বছর, সরি 1200 বছর না, 1200 ঘন্টা। 1200 ঘন্টা অবধি এটাকে আমরা ব্যবহার করতে পারি। তারপরেই দেখবে টিউব আগেকার দিনে যেগুলো ব্যবহার করতাম কালো হয়ে যায়, মানে ওর ভিতরে আমাদের নষ্ট হয়ে গেছে সেটা বুঝতে পারি। 2 নম্বর কি, আমরা বাল্ব টিউব বলতে পারি, বাল্ব বলতে পারি। বাল্ব যেগুলো হয়, বাল্বের ফিলামেন্ট টিকে থাকে মোটামুটি 1200 ঘন্টা অবধি, সর্বোচ্চ এটা আমরা ইউজ করতে পারি, জীবনকাল বলা যায়, লাইফ টাইম। লাইফ টাইমটা তুলনামূলক কম। আর কি সাধারণত কোন কত হয়, 60 ওয়াট, 100 ওয়াট, এগুলো আমরা বেশি ইউজ করে থাকি। এছাড়া হয় 25 ওয়াট, অনেক কিছু হয়, কিন্তু বেশি ব্যবহার হয় 60 ওয়াট আর 100 ওয়াট, এগুলো প্রচলিত। এখানে যে তাপটা উৎপন্ন হবে সেটা হলো বোধগম্য তাপ। চার নম্বর, এখানে কোনো পারদ জনিত দূষণ হয় না, মানে পারদ বা মার্কারি ভেপার সৃষ্টি হয় না। 5 নম্বর, গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে। প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস এখান থেকে আমাদের সৃষ্টি হয়। ঠিক আছে, আর সাধারণত এর আলোটা সব দিকে ছড়ায়। এই বাল্বগুলোর, ভাস্বর ল্যাম্প যেগুলো আমাদের ধরো 60 ওয়াট 100 ওয়াট যে বাল্ব, হলুদ হলুদ কালারের যে আলোগুলো দেখি আমরা, সেগুলো আলো সব দিকে ছড়ায়। আর দামটা কম, দাম কমে গেছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য ভাস্বর ল্যাম্পের ক্ষেত্রে। এরপর আমরা যেটা পড়বো, তাহলে ভাস্বর ল্যাম্পে কি কি দেখলাম, 1200 ঘন্টা তার লাইফ টাইম, জীবনকাল, 60 ওয়াট 100 ওয়াট এগুলো প্রচলিত, বোধগম্য তাপ উৎপন্ন হয়, পারদ বা মার্কারি ভেপার সৃষ্টি হয় না, গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে প্রচুর পরিমাণে, আর আলোটা হচ্ছে সব দিকে ছড়ায়। এরপর চলে সিএফএল, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এর ক্ষেত্রে লাইফ টাইম হচ্ছে, করসপন্ডিং ভ্যালুগুলো লিখি, এটা হচ্ছে 8000 বছর। এদের লাইফ টাইম হচ্ছে 8000 বছর।
বছর বলছি, সরি বারবার এক কথাই ভুল বলছি, 8000 ঘন্টা। ঠিক আছে। আর সিএফএল সাধারণত 13 থেকে 15 ওয়াট এর মধ্যে, কম ওয়াটের হয় প্রচলিত। ঠিক আছে। তাপ কম উৎপন্ন হয়, কম তাপ উৎপন্ন হয়, তাপ হয় না বললেই চলে। আমরা দেখবে বাদ ধরতে পারি না হাতে, কিন্তু সিএফএল এর যে লাইটগুলো সেগুলো ধরতেই পারি। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম? 8000 ঘন্টা হচ্ছে লাইফ টাইম, 13 থেকে 15 ওয়াট এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি সাধারণত। ঠিক আছে। আর এইগুলোই প্রধান বৈশিষ্ট্য বলতে পারি। আর হ্যাঁ, এখানে নেক্সট এখানে পারদজনিত দূষণ হয়, এটাতে হয় তুলনার মধ্যে যদি বলি এটা ঘটে, শর্টে লিখি। আর গ্রিন হাউস প্রভাব কম গ্যাস, কম পরিমাণ, এটা বেশি পরিমাণ ছিল, বেশি। আলোটা কিন্তু সব দিকে ছড়ালেও ততটা ভালো, কিন্তু আলোটা মানে ভাস্বর ল্যাম্পের মতন অত সুন্দরভাবে আলোকিত করা যায়। করে আলোকিত তো অবশ্যই করে, এটাকে আমি লিখতে পারি সব দিকে ছড়ায়, কিন্তু তুলনামূলক আলোকিতটা একটু কম করে মনে হয়। এই হচ্ছে আমাদের সিএফএল এর বৈশিষ্ট্য। দাম তুলনামূলক একটু বেশি ভাস্বর ল্যাম্পের তুলনায়। এখানে 60 ওয়াট 100 ওয়াটের ইকুইভ্যালেন্ট হচ্ছে 13 থেকে, মানে এ যতটা আলো দেবে আমাদের এও কিন্তু ততটাই আলো দেবে। এরপর চলে আসি আমাদের এলইডি। এলইডির ক্ষেত্রে লাইফ টাইমটা অনেক বেশি। এর ক্ষেত্রে এলইডির ক্ষেত্রে মোটামুটি 50,000 বছর বলছি, আবার একই ভুল বলে আছে, 50,000 ঘন্টা, 50,000। এটা মোটামুটি 6 ওয়াট, মানে 60 ওয়াট 100 ওয়াট যেমন আলো দেয়, এখানে 6 ওয়াট, ওকে 7 8 এই 6 8 ওয়াট, 6 থেকে 8 ওয়াট সিমিলার লাইট দেবে। তাপ বেশি উৎপন্ন হয় না, কম তাপ উৎপন্ন হয়। 4 নম্বর হচ্ছে আমাদের পারদজনিত দূষণ সামান্য ঘটে না বললে কম, মানে কম ঘটে, কিন্তু আমাদের এর থেকে বেশি কিন্তু মানে কম, এটাও কম, পারদজনিত কম ঘটে। আর 5 কি পয়েন্ট আমরা বলেছিলাম, ওটাতে বলেছিলাম হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে এলসিএফএল এর ক্ষেত্রে কম ছিল। ঠিক আছে, এই ক্ষেত্রেও কমই তৈরি হয়, ওখানে যেমন ওটা অনেক বেশি করছিল। আর এখানেও আলোটা খুব একটা খারাপ নয়, আলো ছড়িয়ে পড়ে সব দিকে, ভালোই ছড়িয়ে পড়ে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে কিন্তু আমি আবার বলছি ভাস্বর ল্যাম্পের মতন অতটা নয়, কিন্তু এর ক্ষেত্রে এলইডি একটা নির্দিষ্ট দিক মেনটেন করা সবসময়, আলোটা তুলনামূলকভাবে কম ছড়ায়। মানে ভাস্বর ল্যাম্প যতটা আলোকিত করবে, এলইডি কিন্তু একই আলোর পরিমাণ যদি হয় সেটা কিন্তু অত পরিমাণ আলো সে কখনোই করতে পারে না, এটা আমরা দেখেছি। ভাস্বর ল্যাম্প আমরা ইউজ করি না কম, কারণ লাইফ টাইমটা কম, 1200 ঘন্টা। সিএফএল এর আরও একটু বেশি, কিন্তু এলইডি আরও বেশি। ওকে, আর দাম এটার অনেক বেশি, দামটা অনেক বেশি। এই হচ্ছে আমাদের 3টে রকমের ভাস্বর ল্যাম্প সিএফএল এলইডির মধ্যে তুলনা করা। তোমাদের মধ্যে ঘন্টাগুলো আলাদা থাকলে দেখতে পারো, জাস্ট এক্সাম্পল হিসেবে লিখলাম, তোমাদের যদি আর কিছু থাকে সেটা তোমাকে বলি। এরপরে আমাদের কি আছে একটু দেখি। একটা কথা, প্রবলেম ঠিক না, মানে বলছিলাম পরে করাচ্ছি, সেটা হচ্ছে এখানে টপিক ছিল বাল্বের উজ্জ্বলতা থেকে শ্রেণী সমান্তরাল। এটা খুব গুরুত্বপূর্ণ, যুক্তিটা ভালো করে বুঝতে হবে। বাল্বের, ওটা আগে পড়া যেত না যদি আমরা ক্ষমতা ওয়াট এগুলো না করি, উজ্জ্বলতা দেখে শ্রেণী ও সমান্তরাল,
শ্রেণী ও সমান্তরাল কি যেন লিখেছে টপিকটা, চিহ্নিত দুটো বাল্ব, ধরো দুটো বাল্ব আছে 60 ওয়াট 100 ওয়াট, আমি এখানে জুড়ে দিয়েছি, সমান্তরালে জুড়েছি দেখতে পাচ্ছি। এটা 220 ভোল্ট, এটা 220 ভোল্ট। তো এখানে একটা দিয়ে দিলাম 220 ভোল্ট দিলাম, আর একটা জুড়েছি শ্রেণী সমান্তরাল 60 100, এটা 220 ভোল্ট রেটিং এই আছে। ওকে, তো এবার দেখা যাচ্ছে দুটো ছবি, প্রথমটা শ্রেণী আর সমান্তরাল। শ্রেণীর ক্ষেত্রে তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ কনস্ট্যান্ট, তার মানে এর প্রান্তীয় ভোল্টেজ 220 হবে, এখানে যে ভোল্টেজ দেবো সেটা এ পাবে, আবার এও পাবে, তাহলে এরও 220। তার মানে 220 ভোল্টে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর বাল্বটা আর 2 নম্বর বাল্বের মধ্যে 220 ভোল্টে 2 নম্বর বাল্বটা কিন্তু উজ্জ্বলতা বেশি হবে। তার মানে শ্রেণীর ক্ষেত্রে, সমান্তরালে যার ওয়াট, কারণ ভোল্টেজটা পুরোটাই পাচ্ছে বেশি, তার উজ্জ্বলতা বেশি। যদি 100 ওয়াটটা দুটোকে আমি জুড়ে দিয়েছি কোন সমবায় জানি না, দেখা গেল দুটো বা তিনটে আছে, তো তাদের মধ্যে সবচেয়ে যেটা বেশি ওয়াট সেটা সবচেয়ে জোরে বেশি আলো দিচ্ছে, মাঝারিটা মাঝারি মানে কমটা কম, তার মানে বুঝবে সেটা সমান্তরাল সমবায়। কারণ এই ক্ষেত্রে প্রত্যেকটার ভোল্টেজটা কনস্ট্যান্ট, যে দুটো বাল্বেরই ভোল্টেজ কনস্ট্যান্ট, দুটো ভোল্টেজ সমান। এবার যার ক্ষেত্রে দেখো P = V²/R, এখান থেকে আমরা বুঝতে পারবো। এবার রোধ কার বেশি, যার পাওয়ার বেশি তার রোধ কম, তাহলে এর রোধ কম, এটা এর রোধ R2, এই ফিলামেন্ট, তাহলে R2 < R1, এটা সব সময় R2টা < R1ই হবে। মানে যার ওয়াটটা বেশি, এর 100 ওয়াট লেখা আছে, এখান থেকে রোধ বার করলাম, এর 60 ওয়াট, তো এর রোধটা কম, রোধটা বেশি, তার ওয়াটটা কম বলে, ওয়াট কম হলে রোধ বেশি, ব্যস্তানুপাতিক। তার মানে যার ওয়াট কম হবে তার রোধ বেশি হবে। এবার সমান্তরালের ক্ষেত্রে তার মানে যার রোধ কম তার পাওয়ারটা বেশি, ঠিকই আছে, এই রোধটা কম তাই এখানে পাওয়ার বেশি, তাহলে দ্বিতীয় বাতির যার ওয়াট বেশি হবে তার উজ্জ্বলতা বেশি হবে। শ্রেণীতে কি, এখানে এই রোধ ধরেছে R1, তার রোধটা কার বেশি, মানে I একই যাচ্ছে, এর ক্ষেত্রে P = I²R, কারণ আইটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আর কোনটা বড়, আর বড় হচ্ছে 60-এর, তাহলে এখানে শ্রেণীর ক্ষেত্রে যার তাহলে রোধ বেশি হলে তাহলে পাওয়ারটা দেখাবে যেটা সেটা রোধের সমানুপাতিক, পাওয়ার যেটা দেখাবে সেটা রোধের সমানুপাতিক, আর সমান্তরালে পাওয়ার যেটা দেখাবে সেটা রোধের ব্যস্তানুপাতিক। কারণ যার রোধ বেশি হবে তার পাওয়ার বেশি হবে, মানে 60 ওয়াটটার উজ্জ্বলতা বেশি হবে, আর 100 ওয়াটের রোধটা কম বলে তার উজ্জ্বলতা কম হবে। তাহলে শ্রেণীতে P সমানুপাতিক R, মানে যার অতএব যার ওয়াট কম তার উজ্জ্বলতা বেশি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম বাল্বের উজ্জ্বলতার সাহায্যে। তাহলে দেখা গেল দুটো বাল্বকে জুড়েছি, একটা ওয়াট বেশি লেখা আছে, সেটা কম জোরে জ্বলছে, তার মানে বুঝবো সেটা শ্রেণী। আর যদি বেশি ওয়াটটা বেশি জোরে জ্বলে তাহলে সেটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে প্রভাতরী চ্যাপ্টার রিভাইজের প্রথম দিন যে আমরা প্রথম লেকচার দিয়ে ফেললাম, লেকচার 1 ভিডিও। ফার্স্ট ভিডিওতে তোমরা একবার রিভাইজ করে নিলাম পুরোটা, এরপরের দিন আমরা দ্বিতীয় ভিডিওতে বাকি অংশটা একবার রিভাইজ করে নেবো, করার পর টেস্ট পেপারটা শুরু করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টোটালটা আমরা একবার করে নিলাম, পুরোটা তোমরা ভালো করে দেখে নেবে। এরপরের ভিডিওতে তোমরা 2-3 দিন পরে একটা ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিওতে আমি
অবশিষ্ট যে অংশ আছে মানে মেনলি তড়িৎ চুম্বকত্ব, ফ্যারাডে সূত্র, লেঞ্জের সূত্র, তড়িৎ ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স, তারপরে এসি ডায়নামো, এইসব বিষয়গুলো আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, তো তোমরা ভালো করে দেখে নেবো তোমাদের যেটা কাজ, এবং জিনিসগুলো ভালো করে একবার টোটালটা পড়ে নেবে যতটা আমি রিভিশন দিলাম আজকে। তো ভালো করে দেখো, তোমাদের আশা করি প্রত্যেকেরই প্রবাহ তড়িৎ পড়া আছে, তাও আমি একবার জিনিসটাকে ঝালিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ সামনে মাধ্যমিক আসছে। তো টার্গেট মাধ্যমিক 2021কে মাথায় রেখে আজকের ভিডিওটা তৈরি করলাম। আমাদের এখন টেস্ট পেপার সলিউশন শুরু করে দিয়েছি আমরা। তো আমরা আগে টোটালটা একবার রিভাইজ দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পর কী করবো, দিয়ে নেওয়ার পর আমরা টেস্ট পেপারটা ভালো করে সমস্যার সমাধান করে নেবো। 2 বা 3টে যাই পেয়েছো আমরা সব লিখবো, সব লিখে সব অঙ্ক করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার টার্গেট মিনিমাম 90% মার্কস পেতে হবে প্রত্যেককে, যারা যারা ভিডিওগুলো ফলো করছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওটা, ক্লাস করে কেমন লাগছে সেটা জানাবে, আমার ভালো লাগবে। আমি রোজই এক কথা বলি। তো যাই হোক, তোমরা ভালো করে পড়ো এবং সম্পূর্ণ দেখে ভালো করে লিখে এবং ভালো করে বুঝে জিনিসটাকে আরেকবার রিভিশন দিয়ে নাও, মেমোরাইজড করে নাও যে বিষয়গুলো পড়েছো, তার জন্যই করা। ঠিক আছে, এই বলেই আজকের আলোচনা শেষ করছি।